হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করব আজকে জানাচ্ছি প্রথমেই আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে ধনীদের উপর ট্যাক্স এবং এক বছরে $11 বিলিয়ন গোচ্ছা দিয়েছে নিউ ইয়র্ক সিটি। এই বিষয়টি একটি এক্সক্লুসিভ নিউজ। আমরা আজকে এই বিষয়টি আলোচনা করব। নাজমুল হাসান হয়তো আপনাদের জানাবেন নিউজটি। পুলিশ অফিসার দিদারুল ইসলামের নামে ব্রঙ্কসে রাস্তার নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। 18 জুলাই শনিবার এর নামকরণ অনুষ্ঠান। এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যু, হাসপাতালে ম্যাককনাল, নভেম্বরে নির্বাচন। এই নির্বাচনের যে এই প্রভাব কী পড়তে পারে? রিপাবলিকানদের যে সিনেটের যে মেজরিটির মধ্যে কোনো প্রভাব পড়তে পারে কিনা, অথবা ডেমোক্রেটরা কী সুবিধা নিতে পারে, এই বিষয়টি আজকে আলোচনা করব। ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত, 3 দিনের মতো চলছে আক্রমণ। হরমুজ বন্ধ, কী প্রভাব পড়তে পারে বাজারে এবং রাজনীতিতে, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। আজকে আমরা চেষ্টা করব জানার যে অবসর জীবন বা রিটায়ারমেন্টের সুবিধা নিশ্চিত করবেন কিভাবে এবং আইন পরিবর্তনে কী প্রভাব পড়বে সুবিধাভোগী যারা আছে তাদের। এই হচ্ছে আজকের বিষয়। আজকে অতিথিদের মধ্যে থাকবেন ডক্টর নকিবুর রহমান, জনাব নাসির আলী খান পল এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান ভাই, যাচ্ছি আপনার কাছে। আপনার মিশিগান সফর কেমন হলো ভাই? মিশিগান সফর ওয়াজ গুড। ওইখানে একটা আসলে বেসিক্যালি আমি যাই না ওইখানে, যে ওই একটা মেলাতে শুধু পার্টিসিপেট। আমার অনেকদিন থেকে মিশিগানে, তো আপনি জানেন যে আমাদের সিলেটি কমিউনিটির মেজরিটি, এবং ওইখানে আমরা বহুদিন থেকে ওইখানে আমাদের অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে। তো মনে করেছিলাম যে গিয়ে দেখে আসি যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, যে আমাদের কমিউনিটি তো যে খালি দিনে দিনে বড় হচ্ছে বা রাস্তার নামকরণ হচ্ছে, এইটা না, কী ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে বাংলাদেশি কমিউনিটি। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের জার্নালিজমকে যদি আমরা ওইখানে এক্সপ্লোর করি তাহলে অনেক জিনিসকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, যেটা যুক্তরাষ্ট্রে অন্য যত কমিউনিটি আছে সব কমিউনিটির জন্য অনুপ্রেরণার অনেক বিষয় আপনার এতে হতে পারে। যেমন পলিটিক্সে কীভাবে এই কমিউনিটি সামনে আগাচ্ছে, ব্যবসা বাণিজ্যে কীভাবে আগাচ্ছে সামনের দিকে, আপনার সোশ্যালি কীভাবে সামনের দিকে আগাচ্ছে, কী কী সমস্যা তারা ফেস করছে, এই সমস্যায় কীভাবে তারা মানে উতরে যাচ্ছে, অতিক্রম করছে, অনেকগুলো বিষয় আমার চোখে পড়েছে। কিন্তু আমার কম সময় থাকার কারণে আমি করতে পারি নাই। আর সবচেয়ে বড় জিনিস যেটা আপনি জানেন যে এই যে আপনার মোহাম্মদ সাইয়েদ এই সিনেটে যে ইলেকশন হচ্ছে, যেটা ইউএস সিনেটে, হ্যাঁ, সো এই ইলেকশনে বাংলাদেশি কমিউনিটি, আমি দেখলাম যে বাংলাদেশি কমিউনিটিরই একটি তরুণ প্রজন্মের একটি ছেলে, সেই একদম আপনার আপনার ক্যাম্পেইনের সাথে ইনভলভ। হ্যাঁ, আপনি তো জানেন যে ন্যাশনাল ওয়াইড এই সিনেট ইলেকশন নিয়ে খুব আলোচনা হচ্ছে দুজনের মধ্যে। সো এইসব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে, এবং যদি আমরা সময় পাই তাহলে ইনশাল্লাহ আপনাকে নিয়েও একবার যাবো, গিয়ে আমরা কুরে কুরে নিয়ে আসবো যে কী হচ্ছে ওখানে এবং কী কী সুবিধা, কী নিউজ। আসলে নিউজম্যান হিসেবে আমরা যখন যাই আমরা দেখতে পাই যে অনেক জিনিস আছে ওখানে পড়ে আছে রাস্তার মধ্যে। আমরা নিউজগুলো খালি আমরা তুলে নিয়ে আসতে যদি পারি তাহলে অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে এর মধ্যে। আমি 2 বছর আগে, প্রায় 1.5 বছর আগে সেখানে গিয়েছিলাম। তবে আমার কাছে যেটা তখন মনে হয়েছে সেটি হচ্ছে যে সেখানকার বাংলাদেশিরা মানে এগিয়ে যাওয়ার জন্য যে লিডারশিপটার প্রয়োজন কমিউনিটি হিসাবে, সেইটা মিসিং আমার কাছে মনে হয়েছে যে সেখানে মানে এবং মিসিং। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশিদের সেখানে ব্যবসা করার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিছু কিছু অপরিকল্পিত এবং পরিকল্পনাবিহীন, স্টাডিবিহীন ব্যবসা বাণিজ্য খোলার কারণে অনেকেই খুব অল্প সময়ের বিরুদ্ধে লোকসান দেয়, পরে গুটিয়ে ফেলে। এটা আমার কাছে মনে হয়েছে। আরেকটি জিনিস আমার কাছে খুব স্ট্রাইকিং লেগেছে, যে আমি যখনই মিশিগানে যাই কিংবা তখনই আমি নদীর ওই পারে উইন্ডসরে যাই, কানাডা, এবং দুই দেশের বাংলাদেশের জীবনধারা এত পরিবর্তন, এত পার্থক্য মানে আমার কাছে চোখে পড়ে। মিশিগানের বাংলাদেশি সাইডটা অনেকটা ঠিক যেভাবে পরিষ্কার থাকার কথা, ক্লিন থাকার কথা, রাস্তাঘাট সেভাবে ক্লিন নাই,
কিন্তু আপনি যদি মাত্র 15-20 মিনিটের ড্রাইভ করে নদীটা পার হয়ে ওই পারে যান, দেখবেন উইন্ডসর কত সুন্দর গোছানো ছিমছাম একদম একটা মনে হবে শহর, যে ছবির মতো একদম সিমসাম। হ্যাঁ, ছবির মতো শহর। তো আমার কাছে এই জিনিসটা খুব স্ট্রাইকিং লেগেছে যে রাইট। বাংলা। এবং আরেকটা জিনিস আমার কাছে খুব অবাক লেগেছে যে অনেক বাংলাদেশিকে জিজ্ঞাসা করেছি আমি সেখানে, আপনারা কি কানাডা যান না, উইন্ডসর যান না? বলছে না তো, উইন্ডসর কোথায়? এই কথা আমাকে অনেকে বলেছে সেখানে। অথচ 10 মিনিট পরেই কিন্তু উইন্ডসর। এবং তো আপনি যাই জানেন হোক, যে ওখানে তো একটা নতুন আমরা, ব্রিজ হয়েছে, আপনি জানেন যে খুব দৃষ্টিনন্দন একটা হ্যাঁ নতুন চমৎকার চমৎকার আমি, হ্যাঁ ব্রিজ। চমৎকার ব্রিজ। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটি সেখানে হচ্ছে, যেটা আমি মনে করি আমাদের নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিও যখনই যায় মিশিগানে সীমান্ত ক্রস করে উইন্ডসরে যাবেন, এত সুন্দর পরিপাটি গোছানো শহর। আমি কানাডার অনেক শহরে গিয়েছি, কিন্তু এত সুন্দর শহর আমার কাছে চোখে পড়েনি। যাই হোক, আমি মনে করছিলাম আপনি উইন্ডসরে যাবেন, কিন্তু আমি যেটা নিউজ সাংবাদিকতার ক্ষেত্রে যেটা ফিল করেছি আমি এখানে গিয়ে, সেখানকার অপরচুনিটি গুলির কথা আমরা খুব একটা, আমাদের কোনো মাধ্যমেই সেভাবে আসে নাই হ্যাঁ, এখনো। আপনি যেটা বলছেন এটার ইউ একটা আর সুযোগ অ্যাবসলিউটলি আছে। রাইট, সেটা হলো যে হ্যাঁ, এটা তো আসছে না বলেই আমি দেখতে গিয়েছিলাম যে আসলে কী কী জিনিস মিসিং হচ্ছে। এবং এটার যে আমাদের রিসোর্সের যে সমস্যা, যেমন ধরেন ওইখানে যদি আমাদের একটা ব্যুরো অফিস থাকতো, ওইখানে যে 3জন লোক কাজ করতো ওই জায়গায়, রাইট, তাহলে কিন্তু অনেক কিছু আমরা খুঁজে নিয়ে আসতে পারতাম। সো আমরা অ্যাবসলিউটলি ডিপেন্ড করতে হয় বিভিন্ন জনের উপর। তখন দেখা যায় যে এই জিনিসটা যেভাবে আপনি চাচ্ছেন এইভাবে আপনার আগ্রহ মানে সংগ্রহ হচ্ছে না, করা সম্ভব এইভাবে হচ্ছে হচ্ছে না, না। সংগ্রহ হচ্ছে না। But আরেকটা যেটা still বলছেন আমি আপনি, মনে এটা করি, ইউ আর 100% রাইট যে লিডারশিপের যে ব্যাপারটা, সো এটা হয়েছে যেটা যে একটা হলো যে লিডারশিপ, যোগ্য লিডারশিপ যার ভীষণ থাকতে হয় যে সে তার নেশন বা তার জাতি বা তার কমিউনিটিকে কোন দিকে নিয়ে যাবে, তার শর্ট টার্ম প্ল্যান কি, মিড টার্ম প্ল্যান কি এবং লং টার্ম প্ল্যান কি। এটা ডেফিনেটলি দেয়ার ইজ এ শর্ট কামিং অফ দিস। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে ইটস এ ভেরি নিউ উঠতি একটা ইমিগ্রেন্ট কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে হয়তো এই ধরনের জিনিস থাকবে, বাট এর সাইডে কিছু জিনিস আছে যেটা আপনি যদি একটু সার্চ করেন তাহলে দেখবেন যে কিছু কিছু লোক আছে একদম কমিউনিটির যখন এইসব ব্যাপার আমরা আলোচনা করছি, এর বাইরে থেকে তারা উতরে গিয়ে একদম মানে মূলধারায় ব্যবসা বাণিজ্য অনেক এগিয়ে চলে গেছে আপনার ইতিমধ্যেই। যেমন কালকে একজনের সাথে আমার দেখা হয়েছে, আমি হয়তো ওনাকে নিয়ে একটা রিপোর্ট করার আমরা চিন্তা করছি, যে এই রিয়েল এস্টেটে উনি এত ভালো করেছে যে মিশিগানের মূলধারার অনেক লোকও তার ক্লায়েন্ট। এবং উনি আমাদের কমিউনিটির সাথে খুব একটা মানে কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিজের সাথে খুব একটা সম্পর্ক নাই, কিন্তু কমিউনিটির অলমোস্ট অনেক লোকই বেনিফিটেড হয়েছে ওনার কারণে। কারণ কমিউনিটিতে যারাই বাড়ি কিনেছেন অলমোস্ট সবার বাড়ি এই যে বিশ্বস্ততার সাথে বাড়ি কিনে দেওয়া, কোনো ধরনের প্রতারণার আশ্রয় না নেওয়া, কোনো ধরনের ঠকাঠকি না করা, এটাও তো একটা বিরাট সার্ভিস কিন্তু কমিউনিটিকে আপনার। হ্যাঁ, সো দ্যাটস হোয়াট হি ডিড। এইভাবে আছে অনেক জিনিস আছে, এটা আমরা বিস্তারিত আপনার সাথে আলোচনা করবো, বাট আপনার অবজারভেশন ইজ কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। আর তারপরে ডিভিশন আছে আমাদের, আপনি জানেন যেখানে আমাদের কমিউনিটি আছে এখানে আওয়ামী লীগ, বিএনপি ডিভিশন আছে, বিভিন্ন ধরনের বাংলাদেশ। এই বাংলাদেশের পলিটিক্সটা আমাদের কিন্তু কমিউনিটিকে অনেক বিহাইন্ডে নিয়ে যায় আপনার, এই যে আওয়ামী লীগ, বিএনপি বা আরেকটা ব্যাপার তাহলে আমি লক্ষ্য করেছি, সেখানকার বাংলাদেশিরা তাদের এনার্জির অপচয় করতেছেন। কেন আমি বলি সেই কথাটা, তারা যথেষ্ট ভাইব্রেন্ট একটা কমিউনিটি, এবং সেখানে বাংলাদেশি কমিউনিটিকে একেবারে প্রজেকশনের প্রথম দিকে নিয়ে আসা অনেক সহজ কাজ, এই জন্য একটা লিডারশিপের প্রয়োজন। এবং সেখানকার বাংলাদেশিরা আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য অঞ্চলের বাংলাদেশের চাইতে অনেক বেশি ভাইব্রেন্ট, কিন্তু তাদের কিছু করণীয় নাই, তারা কোনো দিক নির্দেশনা পাচ্ছে না। এইটা আমার কাছে মনে হয়েছে। এটা ইউ আর রাইট। এবং এটার কারণে আপনার দেখেন হ্যামট্রামিক যে সিটি, এই সিটির যে জনসংখ্যা, এই জনসংখ্যার আনুপাতিক যে হার, এই হারে বাংলাদেশি এদের মেয়র হওয়ার কথা। হ্যাঁ, যদিও এখানে আরো এরাব একজন মেয়র আছেন। এবং এটার বিকজ অফ দিস আপনার এই যে লেক অফ লিডারশিপ, এই লেক অফ লিডারশিপের কারণে এটা হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে টাইম ইজ কামিং, হয়তো আমরা 5 বছর পরে দেখবো যে এই যে ধোঁয়াশা এটা কেটে গিয়ে আপনার একটা স্বচ্ছ রাস্তা বেরিয়ে আসছে এবং অনেকেই সামনে এগিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকেন। ওকে, আজকে টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেল সবাইকে সালাম এবং শুভেচ্ছা। একটু অপ্রাসঙ্গিক ভাবেই আবু তাহের সাথে আলাপটা করলাম, কারণ আমার খুব আগ্রহ ছিল
যে উনার মিশিগান সফরটা, সেখানকার বাংলাদেশের জীবনধারা সম্পর্কে জানা, কারণ আমার মিশিগান আমার একটা ফেভারিট সাবজেক্ট যদিও, বাট স্টিল আমি তার কাছে জানতে চাইলাম। একটু সময়ও নিলাম, আর দুঃখিত যে জন্য। আজ সোমবার, জুলাই মাসের 13 তারিখ, এবং বিশ্বকাপ সেমিফাইনালের আগের দিন। প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেস সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আবারও ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এটা একটা টেকনিক্যাল কারণ অবশ্য আছে, সেটি এখন বলছি আপনাদের। সেটি হচ্ছে যে এর ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ওই অঞ্চলে সামরিক শক্তি ব্যবহারের জন্য তার প্রশাসনের হাতে, অর্থাৎ ট্রাম্প প্রশাসনের হাতে আরো 60 দিনের সময়সীমা সৃষ্টি হয়েছে। অর্থাৎ আগামী 60 দিন তিনি ইরানের উপর হামলা চালাতে পারবেন, এতে কংগ্রেসকে আর অবগত করার প্রয়োজন নেই, কংগ্রেসের অনুমতিরও প্রয়োজন হবে না। 60 দিনের সময়সীমা, 60 দিনের ক্যালেন্ডারটি তিনি চালু করেছেন। এটি হচ্ছে মূল বিষয়, এটা টেকনিক্যাল বিষয়টি। গত 10ই জুলাই কংগ্রেসের কাছে পাঠানো একটি চিঠিতে, যা পলিটিকো বলে একটি যে যুক্তরাষ্ট্রের অত্যন্ত আলোচিত একটি সংবাদ মাধ্যম বর্তমান সময়ে, তার হাতে এসেছে। এবং ট্রাম্প উল্লেখ করেছেন যে 7ই জুলাই থেকে শুরু হওয়া হামলাগুলো হলো এমন এক সামরিক পদক্ষেপ যা দেশে ও বিদেশে আমেরিকানদের এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমার দায়িত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্বের মধ্যে যেটা তিনি মনে করেন, তার সাথে এই ইরানের এই হামলা চালানোর ব্যাপারটি সামঞ্জস্যপূর্ণ বলেই তিনি কংগ্রেসকে চিঠি লিখে জানিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার ও ফি আদায়ের ঘোষণার পর ইরানে আরো হামলার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্র আবারও হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা ইরানের জাহাজগুলোর উপর অবরোধ আরোপ করবে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে ইরানের কোনো জাহাজ চলাচল করতে পারবে না। পাশাপাশি ওই জলপথ দিয়ে চলাচল করা সব বাণিজ্যিক জাহাজের উপর 20% হারে শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আরো লিখেছেন, এখন থেকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবেই পরিচিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরগুলোতে সামুদ্রিক নৌযান চলাচল বাধাগ্রস্ত করার কার্যক্রম যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে আজ সোমবার ইউএস সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার আমাদের নিউ ইয়র্ক সময়, যেটি ইস্টার্ন টাইম হিসাবে পরিচিত, সেই অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বিকেল 4টায় এই নৌ অবরোধ পুনরায় শুরু করবে যুক্তরাষ্ট্র ইরানের উপরে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওই এলাকায় চলাচলকারী অন্যান্য অনুমোদিত নৌযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী সহায়তা প্রদান করে। অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার ক্ষেত্রে আপনি যদি অনুমোদিত দেশের জাহাজ হন, আপনাকে চলাচলের সুবিধা দেবে, সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এদিকে আজ সিএনএন এর এক রিপোর্টে জানানো হয়েছে যে ইরান যুদ্ধ তীব্র হচ্ছে, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুদ, ঝুঁকিতে ও ভবিষ্যৎ লড়াইয়ের সক্ষমতা যুক্তরাষ্ট্রের দিক থেকে। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রধান সব সমরাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে, এই তথ্যটি আজকে দিয়েছে সিএনএন। প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দেওয়ার পর এই সংকট আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞরা সিএনএন কে জানিয়েছেন যে অস্ত্রের এই ঘাটতি ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সক্ষমতাকে ঝুঁকির মুখেও ফেলতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিবারের সদস্য ও ব্যবসা প্রতিষ্ঠানকে অতীতের কর নিরীক্ষা থেকে বিস্তৃত সুরক্ষা দেওয়া যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ রাজস্ব বিভাগ, যেটি আইআরএস নামে পরিচিত, তার সঙ্গে করা একটি বিতর্কিত সমঝোতা বাতিল করে দিয়েছেন আজ একজন ফেডারেল বিচারক, ক্যাথরিন এম উইলিয়ামস। একই সঙ্গে সমঝোতার সঙ্গে যুক্ত ট্রাম্পের একজন আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের কয়েকজন সিনিয়র কর্মকর্তার আচরণ আইনজীবীদের পেশাগত শৃঙ্খলা কর্তৃপক্ষকে পর্যালোচনার জন্য তিনি পাঠিয়েছেন, যার মধ্যে প্রেসিডেন্টের মৃত্যুদের জন্য $1.77 বিলিয়ন একটি অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড, ক্ষমতার অপব্যবহার বিরোধী তহবিল এবং তাকে, তার সন্তানদের ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে ফেডারেল সরকারের পক্ষ থেকে সম্ভাব্য ফৌজদারি বা দেওয়ানি আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা দেওয়ার মতো ব্যাপক দায় মুক্তি সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত ছিল, যা আজকেই একজন ফেডারেল বিচারক সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন।
সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের একমাত্র বোন ডার্লিন গ্রাহাম নর্ডনকে অন্তর্বর্তীকালীন সিনেটর হিসেবে মনোনীত করেছেন, যিনি সিনেটরের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন, অর্থাৎ আগামী ডিসেম্বরের শেষ নাগাদ পর্যন্ত। 71 বছর বয়সী সিনেটর গ্রাহাম, যিনি সাউথ ক্যারোলাইনা থেকে রিপাবলিকান টিকিটে নির্বাচিত হয়েছিলেন, এই আগামী নির্বাচনী চক্রে পুনর্নির্বাচনের অপেক্ষা ছিলেন এবং রিপাবলিকান পার্টির মনোনয়নও নিশ্চিত করেছিলেন। 2027 সালের জানুয়ারি মাসে তার অবশিষ্ট মেয়াদকাল তার বোন পূর্ণ করার পর দলের নতুন প্রার্থী নির্বাচনের লক্ষ্যে সাউথ ক্যারোলাইনায় আগামী 11ই আগস্ট একটি বিশেষ প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ এক সংবাদ সম্মেলনে সাউথ ক্যারোলাইনার গভর্নর হেনরি ম্যাকমাস্টার এই সিদ্ধান্ত ঘোষণা করেও বলেছেন যে বহু বছর আগে লিন্ডসে তার ছোট বোনের দেখাশোনা করেছিলেন এবং এই ছোট বোনকে খুব অল্প বয়সে তাদের বাবা মা মারা যাওয়ার পর সিনেটর গ্রাহাম আর কখনো বিয়ে করেননি, কারণ তিনি তার ছোট বোনকে প্রতিপালন করেছিলেন, ছোট বোনের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন জীবনভর, এবং তার অত্যন্ত প্রিয় মানুষ ছিল সেই তার ছোট বোন। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর কয়েক ঘন্টা পর বলেছিলেন যে সিনেটর গ্রাহামের প্রতি সম্মান জানানোর মাধ্যমে সম্মান জানানোর একটি উপায় হচ্ছে তার ছোট বোনকে তার অবশিষ্ট মেয়াদ পূর্ণ করার সময় দেওয়া। এবং এবং সাউথ ক্যারোলাইনার গভর্নর, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পরামর্শই রেখেছেন। যদিও বহু বছর আগে লিন্ডসে তার ছোট বোনের দেখাশোনা শুরু করেছিলেন, এখন তার সেই ছোট বোন ডার্লিন গ্রাহামকে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করাটা আমার জন্য সম্মানের বিষয়, এমনটাই বললেন সাউথ ক্যারোলাইনার গভর্নর ম্যাকমাস্টার। এটি সিডনির প্রতি একটি চমৎকার শ্রদ্ধাঞ্জলি হবে, যিনি তার ছোট বোনকে অত্যন্ত ভালোবাসতেন, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটি গত মাসে সুপ্রিম কোর্টে হোঁচট খাওয়ার পর, অর্থাৎ কোন নির্বাহী আদেশ আপনাদের অবশ্যই মনে থাকতে পারে, সেটি হচ্ছে বার্থ রাইট সিটিজেনশিপ, যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব পরিবর্তনের যে নির্বাহী আদেশটি জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেটি যা সুপ্রিম কোর্ট 4 ভোটে নাকচ করে দিয়েছে। সেটি হচ্ছে সেই সেই রায় নিয়েই আজকে হোঁচট খাওয়ার পর সিনেটর জিম ব্যাংকস একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন, এবং এই বিলের লক্ষ্য হচ্ছে যে অবৈধ অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং বার্থ টুরিস্টদের যারা সন্তান জন্মদানের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রে আসেন, তাদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার পাওয়া বাতিল করা। ফেডারেল আইনের আওতায় তাদের আক্রমণকারী হিসেবে, ইনভেডার হিসেবে চিহ্নিত করে সংজ্ঞায়িত করার মাধ্যমে এই পদক্ষেপটি গ্রহণ করা হবে, সেটি আইন বিলে উত্থাপন করা হচ্ছে। সিনেটর ব্যাংকস জানান, প্রস্তাবিত এই নাগরিকত্ব আইনটি আংশিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট কাভানার সেই মতামতের উপর ভিত্তি করে তৈরি, যা তিনি গত মাসে ট্রাম্প বনাম বারবারা মামলা দিয়েছিলেন, এবং সেখানে ইঙ্গিত দিয়েছিলেন বিচারক কাভানা যে কংগ্রেস চাইলে ফেডারেল আইন সংশোধন করতেও পারে। এই বিলে যারা অবৈধভাবে সন্তান বা জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, তাদের আক্রমণকারী হিসেবে সংজ্ঞায়িত করা হবে, এবং এতে ঘোষণা করা হবে যে আইনত আক্রমণকারী হিসেবে চিহ্নিত এইসব ব্যক্তির সন্তানরা ফেডারেল আইনের অধীনে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। পাশাপাশি এই সংজ্ঞাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটিকে একটি আইনি রূপ দেওয়া সম্ভব হবে। নিউ ইয়র্ক থেকে বিলিয়নিয়ারদের ব্যাপক হারে চলে যাওয়ার ঘটনা ঘটছে, যার ফলে নিউ ইয়র্ক সিটি ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ কর রাজস্ব বাবদ প্রায় $11 বিলিয়ন ক্ষতির হয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের। একটি গবেষণায় প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আজ নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে এটি। একটি চাঞ্চল্যকর নতুন বিশ্লেষণ অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে যুক্তরাষ্ট্রের মোট মিলিয়নারের সংখ্যার তুলনায় নিউ ইয়র্কের যে অংশটি রয়েছে মিলিয়নারদের, তার নাটকীয় পতনও ঘটেছে। এর ফলে মাত্র 1 বছরে অত্যন্ত প্রয়োজনীয় ট্যাক্স বা কর রাজস্ব বাবদ নিউ ইয়র্ক সিটি $11 বিলিয়ন হারিয়েছে। আজ সোমবার সিটিজেন বাজেট কমিশনের প্রকাশিত এই প্রতিবেদনটি এমন এক সময় এলো
যখন আশঙ্কা করা হচ্ছে যে সমাজতান্ত্রিক মেয়র জোহরাল মামদানির ধনীদের উপর কর আরোপের উদ্যোগ নিউ ইয়র্ক সিটি থেকে আরো বেশি সংখ্যক ধনী করদাতা ও তাদের ব্যবসাকে অন্যত্র চলে যেতে বাধ্য করছে। মেয়র হিসাবে মামদানির দায়িত্ব গ্রহণের আগেই সিবিসির কম্পিউটিভ এনওয়াইসিএস ভ্যালু প্রপোজিশন ট্র্যাকার ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী 2010 থেকে 2022 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট মিলিয়নিয়ারদের মধ্যে এম্পায়ার স্টেট বা নিউ ইয়র্ক স্টেটের হিসাব 12.7% থেকে কমে 8.7% নেমে এসেছে। আর কোন স্টেটের ক্ষেত্রে এই হ্রাসের হার এতটা বেশি ছিল না। বিশ্লেষণটিতে আরো বলা হয়েছে যে উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে নিউ ইয়র্কের হিস্সা কমে যাওয়ার বিষয়টি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে নিউ ইয়র্ক সিটির অর্থনীতিতে আগামী দিনগুলিতে। এবার ক্রীড়াপ্রেমীদের জন্য একটি সুখবর দিচ্ছি, অনেকেই হয়তো এই খেলাটিও দেখেননি জীবনে, টেলিভিশনে হয়তো দেখেছেন। নিউ ইয়র্কে প্রদর্শিত হচ্ছে মারাদোনার হ্যান্ড অফ গড বল বিশ্বকাপে, যেটি ভিআর ব্যবস্থা, অর্থাৎ বর্তমানে যে ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারিং ব্যবস্থা চালু হওয়ার আগে এই খেলাটির অন্যতম স্মরণীয়, অর্থাৎ ফুটবলের অন্যতম স্মরণীয় বিতর্কিত একটি মুহূর্ত মাঠের কর্মকর্তাদের নজর এড়িয়ে গিয়েছিল। সেই মুহূর্তটি দিয়াগো মারাদোনার হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। আর্জেন্টিনা ও ইংল্যান্ড যখন আবারও মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে আগামী বুধবার, তখন ভক্তরা নিউ ইয়র্ক শহরে সেই দ্বৈরথের, অর্থাৎ সেই ডুয়েল, সেই লড়াই ইতিহাসের একটি অংশ প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন। 1986 সালের ফিফা বিশ্বকাপের সেই ম্যাচের প্রায় 40 বছর পর যে ম্যাচটি হ্যান্ড অফ গড বলটিকে তার এই বিশেষ নামটি দিয়েছিল, সেই ম্যারাডোনা সেই ম্যাচে সেই গোলটি করেছিলেন, যা ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে এগিয়ে দিয়েছিল। গোলটি পর্যালোচনা করে সংশোধন করা উচিত ছিল, তবে পরবর্তীকালে এটি ফুটবল ইতিহাসেরই একটি অংশ হয়ে ওঠে। আর্জেন্টিনার কাছে এটি একটি লালিত স্মৃতি, আর ইংলিশ সমর্থকদের কাছে এক বেদনাময় দুঃসহ স্মৃতি হয়ে আছে এখনো। মারাডোনা বলটিতে হেড করার ভঙ্গিতে লাফিয়ে উঠল, শেষ পর্যন্ত মুষ্টি দিয়ে, ফিস্ট যেটাকে বলি, আঘাত করে ইংল্যান্ডের তৎকালীন গোলরক্ষক পিটার শিলটনের পাশ দিয়ে বলটি জালে জড়িয়ে দেন। হ্যান্ড অফ গড বলটি $1 কোটি, প্রায় $10 মিলিয়ন নিলামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে, এবং ফ্যানাটিক্স ফেস্টের পক্ষে আগামী বৃহস্পতিবার থেকে, অর্থাৎ এই বৃহস্পতিবার থেকে এটি নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের জেভিস সেন্টারে প্রদর্শিত হবে। আপনারা যদি সেখানে যান, সেই ম্যারাডোনার হাতের স্পর্শ পাওয়া হ্যান্ডস অফ গোল্ড বলটি দেখতে পাবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। সো আজকে একটু আগে যে খবর বললেন আপনি, যে $11 বিলিয়ন লস নিউ ইয়র্ক সিটির, ট্যাক্সিং অন আপনার রিচ, এটাকে এই যে মানে খবর, এটা তো আসলে একটা খুব বড় ধরনের খবর। এটাকে মানে ব্যালেন্স করবে কিভাবে? ক্যাথি হকুল যদি হেল্প করেন। ক্যাথি হকুল, আপনি যদি বুঝতাম যদি $100 মিলিয়ন, $11 বিলিয়ন, ইটস নট এ ম্যাটার অফ জোক। ক্যাথি হকুল তো হেল্প করেছেন মামলানিকে কিছুটা। হ্যাঁ, সো ক্যাথি হকুল মনে করেন যে গ্যাপ ফিল আপ করে গিয়ে আসবেন। আরেকটা উপায় আমি বলতে চাচ্ছি না, সেটি হচ্ছে প্রপার্টি ট্যাক্স বাড়িয়ে দেওয়া, সিটির বিভিন্ন আয় যেখান থেকে সিটির আয় হয়, ট্রাফিক টিকিট বাড়িয়ে দেওয়া, এগুলি তো আমরা চিন্তা করতে পারছি না। অতএব একটাই চিন্তা যে ক্যাথি হকুল তার সমর্থনে এগিয়ে আসবেন, কারণ মিলিয়নিয়ারদের মানে মিলিয়নিয়ারদের, আমি তাড়ানোর শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, মিলিয়নিয়ারদের প্রস্থানের পেছনে মামদানির যে যুক্তি কিংবা মামদানির যে অবস্থান, সেটিকে তো সমর্থন করছেন গভর্নর ক্যাথি হকুল। যদিও এটি তার নির্বাচনী বছর এবং নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তিনি এমনটা করতে পারেন, যদিও আমার তাও অনেক সময় মনে হয়। কিন্তু এই মুহূর্তে গভর্নর ক্যাথি হকুল স্টেট বাজেট থেকে বরাদ্দ না দিলে
এই 11.11 বিলিয়ন ডলারের ঘাটতি কিভাবে পূরণ করা সম্ভব বোঝা মুশকিল। কারণ মেয়র মামদানি বলেছিল যে নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি 7 থেকে 8 বিলিয়ন ডলার, সেখানে এই 11 বিলিয়ন ডলার লস এটা যোগ করা হয়েছে এগুলো কিনা সেটা অবশ্য জানানো হয়নি এখনো। তো তাই যদি এটি যোগ করা হয় তাহলে তো নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি গিয়ে দাঁড়াচ্ছে 20 বিলিয়ন ডলারের মতো। রাইট স্যার, বাট আপনি তো জানেন যে গত কয়েকদিন আগে যে প্রাইমারি নির্বাচন হলো এবং এখন পর্যন্ত যতটুকু আমার চোখে পড়ে যে স্টিল মেয়র মামদানি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মেয়র ইন নিউ ইয়র্ক সিটি। তার পপুলারিটিতে কোনো ভাটা পড়েনি। যদিও রিয়েলিটর যারা বা বাড়ি ব্যবসায়ী যারা তারা তাকে বিভিন্নভাবে কটাক্ষ করেন, কিন্তু উনি তো ওনার প্রোগ্রাম যেগুলা উনি বলেছিলেন নির্বাচনী প্রতিশ্রুতি সবই তো আস্তে 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 এগিয়ে যাচ্ছে আপনার বাস্তবায়ন করে। না, উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো আসলে উনি নির্বাচিত হওয়ার পেছনে ওনার যে স্লোগান ছিল, ওনার যে আশা দিয়েছিলেন, ওনার যারা ওনাকে সমর্থন করবেন বলে আশা করেছিল, ভোট দেবেন, তাদের সে আশাগুলো বাস্তবায়নের পথে তিনি অগ্রসর হচ্ছেন এবং তাদের সমর্থনই নিউ ইয়র্ক শহরে বেশি। অতএব তারা তো তাকে সমর্থন করবেনই, কিন্তু বাস্তবে চরিত্রের চেহারাটা কিন্তু ভিন্ন হতেই পারে। একটা শহরের ডিকেইং, অর্থাৎ একটা শহর যে যখন যদি ধস নামে, সেই ধসটা কিন্তু খুব সহসা টের পাওয়া যায় না। অনেক সময় কয়েক বছর লেগে যায় একটা শহরের উপরে এই ধরনের পদক্ষেপের প্রভাব ফেলতে। কিন্তু যেটি আমি মনে করি যে মেয়র মামদানির যে কর্মসূচিগুলো, যেগুলো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত সমাজকে লক্ষ্য করে প্রণয়ন করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে মেয়র মামদানি যথেষ্ট জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইন দি লং রান, কারণ দ্বিতীয় বছরের মাথায়, তৃতীয় বছরের মাথায়, চতুর্থ বছরের মাথায় বাজেট ঘাটতি, নিউ ইয়র্ক সিটির উপর অর্থনৈতিক চাপ, নিউ ইয়র্ক সিটির বিভিন্ন প্রকল্পের যেমন কিন্ডারগার্টেন ফ্রি, নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্বাস্থ্য সেবা কর্মসূচিতে অর্থ বিনিয়োগ, এই সমস্ত ব্যাপারে যখন টান পড়বে বাজেট নির্মাণ করতে, তখনই বোঝা যাবে যে এই মিলিয়নিয়ার কাম বিলিয়নিয়ারদের ট্যাক্সের প্রভাবটা নিউ ইয়র্কের অর্থনীতিকে কতটা প্রভাব ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি যদি থাকেন তাহলে আমরা আজকে বাংলাদেশের রিলেশন নিয়ে যেন নাসির আলী খান পলের যে অনবরত বিবৃতি, আমরা এই বিষয়ে একটু কথা বলবো। বাট একটু আগে জেনে নিই, আমরা প্রফেসর ডক্টর নকিবুর রহমান আমাদের সাথে আছেন। যে নকিবুর রহমান ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে সিনেটর লিন্ডসে গ্রাহামের আকস্মিক মৃত্যু এবং হাসপাতালে আপনি জানেন যে ম্যাককনাল, যিনি আগে মেজরিটি লিডার ছিলেন সিনেটে, এই দুজনের যে তার একজন তো মারাই গেছেন, এখানে তো নতুন, যদিও ট্রাম্প বলেছেন তার বোনকে এখানে আপাতত সাময়িকভাবে দেওয়া হবে এবং ডেমোক্রেটরাও তারাও প্রিপারেশন নিয়েছে এই জায়গায় ঝাঁপ দেওয়ার জন্য। আপনি জানেন যে সিনেটে 2 আসন যদি বা 3 আসন যদি ডেমোক্রেটদের হাতে যায়, দেন দে উইল বি দেয়ার মেজরিটি। সো এই যে দুজনের যে আপনার খুব রিসেন্ট যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের পরিণতিতে ডেমোক্রেটরা কী সুবিধা পাবে, আর রিপাবলিকান পার্টির যে মেজরিটি যেটা আছে এর মধ্যে কি নেতিবাচক কোনো প্রতিক্রিয়ার পড়ার সম্ভাবনা আছে? ধন্যবাদ তাহের ভাই। পল ভাই আছেন, পল ভাই শুভেচ্ছা। নাজমুল ভাই, খুব সুন্দর করে আপনি অ্যানালাইজ করলেন আজকের হাইলাইটসগুলো, ধন্যবাদ। তো তাহের ভাই, আপনি যেটা শুরুতে বলেছেন যে লিন্ডজি গ্রাহাম ইন্তেকাল করেছেন, তার জায়গায় অলরেডি একটু আগেই সাউথ ক্যারোলাইনার গভর্নর, তার বোন সেনেটর লিন্ডজি গ্রাহামের বোন ডার্লিন নর্ডেনকে রেস্ট অফ দ্য টার্ম অ্যাপয়েন্ট করেছেন। সো আপনারা জানেন যে লিন্ডজি গ্রাহামের হি ওয়াজ আপ ফর রি-ইলেকশন, প্রাইমারিও হয়ে গিয়েছে এখানে। সো সেই প্রাইমারিতেও লিন্ডজি গ্রাহাম খুব মানে অল্প ব্যবধানেই জয়লাভ করেছিলেন এবং রিপাবলিকান, এটা একটা রেড স্টেট সাউথ ক্যারোলাইনা, সো রিপাবলিকান যিনি প্রাইমারিতে জয় হন, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট হি উইন্স দ্য জেনারেল ইলেকশন। কিন্তু তারপরও কিছু কিছু রিপাবলিকান স্টেটগুলোতে, স্পেশালি সেনেটে আমরা দেখেছি যে এর আগেও সেনেট ঠিক এক্স্যাক্টলি রেড আর ব্লু লাইনটা ফলো করতো না। আমরা অনেকগুলা রেড স্টেটে দেখেছি যে যেমন আপনার মন্টানা হলো একেবারে রুবি রেড ছিল, সেখানেও আমরা
ডেমোক্রেটিক গভর্নর দেখেছিলাম, আমরা নর্থ ডেকোটাতে ডেমোক্রেটিক গভর্নর দেখেছিলাম, লুইজিয়ানাতে ডেমোক্রেটিক গভর্নর দেখেছিলাম। বাট ওই দিনগুলো মনে হয় আবার ফিরে আসবে কিনা আল্লাহ জানে। সো এখন মোটামুটি মানুষ পার্টি লাইনেই ভোট দেয়, যার কারণে অধিকাংশ রিপাবলিকান রেড স্টেটগুলোতেই আমরা রিপাবলিকান সেনেটরদেরকেই দেখি নির্বাচিত হতে। তো গতবার 2024-এর নির্বাচনে ডেমোক্রেটদের মোটামুটি একটা বেশ বড় পরাজয়ই হয়েছে। তারা বেশ কয়েকটা, কারণ সেনেটটা তাদের কন্ট্রোলে ছিল, 50-50 সেনেট ছিল, এবং সেখানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস টাই ব্রেক করতেন। তো সেখানে ডেমোক্রেটরা 3টা সিটে তারা কিন্তু হেরে গিয়েছিল। আপনাদের মনে আছে যে অবশ্যই পেনসিলভেনিয়া, তারপরে আপনার ওহায়োতে বহুদিনের ইনকুম্বেন্ট সেনেটর শেলডন ব্রাউন তিনি হেরে গিয়েছিলেন। এবং এরপরে আরেকটা কোনটা যেন এখন মনে পড়ছে না। সো 3টা সেনেট সিট বেসিক্যালি ডেমোক্রেটরা হারিয়েছে, যার কারণে 53-47, এটা 53-47 বেশ বড় একটা ব্যবধান। নর্মালি এত বড় ব্যবধান হয় না। তো এক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করলেন যে 3টা সিটে এগিয়ে থাকা ডেমোক্রেটদের একটা বড় অ্যাডভান্টেজ, কিন্তু সেই অ্যাডভান্টেজটাও কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু রিপাবলিকান সেনেটররা বেশ ইন্ডিপেন্ডেন্টলি ভোটিং করেন। এই ভোটিং প্যাটার্নের জন্য ডেমোক্রেটদের সাথে রিপাবলিকানদের যেই মানে তিন 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 ভোট বেসিক্যালি 4 ভোটই হয়ে যায়, কারণ 50-50 হলে পরে তখন জেডি ভ্যান্স টাই ব্রেক করবেন। এই অবস্থাতে যেই ওভারওয়েলমিং কি বলা যায় যে আপনার আধিপত্য রিপাবলিকানদের থাকার কথা ছিল, আমরা সেটা কিন্তু দেখছিলাম না। স্পেশালি আপনার এই কিছুদিন আগেই হাউসে ইরানে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা হ্রাস করার যেই বিলটি পাশ হয়েছিল, সেটা সিনেটে পাশ হবে না সবাই ধরে নিয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে সিনেটে প্রথম দফায় সেটা কিন্তু পাশ হয়েছিল বেশ ভালো সংখ্যক ভোটেই। এবং সেই ভোটের প্যাটার্নটা যদি আমরা দেখি যে সেটা 50-48-এ পাশ হয়েছে, যেখানে রিপাবলিকানদের সদস্য সংখ্যা 53, সেখানে কিন্তু আমরা দেখেছি যে 4 জন রিপাবলিকান সেনেটর, বিল ক্যাসিডি লুইজিয়ানার, সুজান কলিন্স, লিসা মার্কাওস্কি আলাস্কার, এবং র্যান্ড পল কেন্টাকির। র্যান্ড পল সবসময় যুদ্ধবিরোধী অবস্থানে থাকেন। সো এই জায়গা থেকে 4 জন এর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। এবং সাথে সাথে ডেমোক্রেটিক পার্টিরও একজন আছেন যিনি তাকে মানে রিপাবলিকান ধরে নেওয়াই যায়, তিনি পেনসিলভেনিয়ার জন ফেরারম্যান। তিনি এখানে ডেমোক্রেটদের বিপক্ষে গিয়ে রিপাবলিকানদের পক্ষে ভোট দিয়েছেন। এবং এই ভোটিংয়ে আমরা দেখছি যে 3জন অ্যাকচুয়ালি রিপাবলিকান সদস্য উপস্থিতি ছিলেন না। এবং এটাও খুব স্বাভাবিক যে অনেক সময় অনেকে বয়সের কারণে, অন্য ব্যস্ততার কারণে কিছু সেনেটররা উপস্থিত থাকে না। এবং এই 3 জনের মধ্যে কিন্তু আমরা যাদের কথা বলছি তারা কিন্তু ছিলেন না। মিচ ম্যাকনেল অসুস্থ হলেও তিনি ভোট দিয়েছিলেন, সিনেটর লিন্ডসি গ্র্যামও ভোট দিয়েছিলেন। যে 3 জন ভোট দেননি তারা হলেন জন কর্নেন, টুবারভেল এবং টেলেস। এবং জন কর্নেন একটু বিরক্তই। আপনারা জানেন যে জন কর্নেনকে প্রাইমারি করেছে ডোনাল্ড ট্রাম্প, এবং জন কর্নেনকে এন্ডোর্স করেননি, তিনি প্যাক্সটনকে এন্ডোর্স করেছেন। সো যার কারণে জন কর্নেন প্রিটি মাচ লস্ট ইন্টারেস্ট। সো এখন এই অবস্থায় যদি আমরা আরও 2 জন সেনেটরদের অনুপস্থিতিতে দেখি, যে মিচ ম্যাকনেল তিনি হি ওয়াজ আপ ফর রি-ইলেকশন এই 2026, এবং তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি রিটায়ার করবেন, তিনি আর নির্বাচন করবেন না। কিন্তু তিনি যে অবস্থায় এখন আছেন হসপিটালে, তার অসুস্থতা নিয়ে অনেক ধোঁয়াশা আছে। অনেকে বলছেন যে তিনি ভেজিটেশন স্টেজে আছেন, অনেকে বলছেন তিনি ক্লিনিক্যালি ডেড, উই ডোন্ট নো। সো মানে যে অবস্থায় থাকুক তিনি ভোটিংয়ে উপস্থিত হতে পারবেন না, এটা ফর শিওর। এবং আমরা দেখলাম যে সেনেটর লিন্ডসি গ্রামের জায়গায় তিনি ইন্তেকাল করেছেন, তার বোনকে দেওয়া হয়েছে ডার্লিন নর্ডেন। এবং তিনি তার এই কী বলা যায় শপথ নিয়ে সিনেটে আসতে আসতে যেই সময়টা লাগবে, এর মধ্যে যদি কোনো ভোটাভুটি হয় তাহলে পরে আমরা বেসিক্যালি যেটা দেখছি যে তাহলে কিন্তু রিপাবলিকানদের যে মেজরিটি সেটা 53 থেকে কিন্তু অলরেডি 51-এ চলে আসছে। এবং সেখানে জন কর্নেন আপনারা ধরে নিতে পারেন যে রেস্ট অফ দ্য 6 মান্থ, যেহেতু তিনি হি ওয়াজ আউটস্টেটেড ইন দ্য প্রাইমারি, ডিফিটেড ইন দ্য প্রাইমারি বাই ট্রাম্প, সো তিনি সম্ভবত খুব বেশি ভোটিংয়ে উপস্থিত হবেন না। আর লিসা মার্কাওস্কি এবং সুজান কলিন্স তারা খুবই ইন্ডিপেন্ডেন্ট, ক্রিটিক্যাল
ভোটিংয়ের সময় তারা নর্মালি ভোট দেন না, যদিও সুজান কলিন্স খুব কঠিন একটা নির্বাচনের সম্মুখীন, তার জীবনের সবচেয়ে কঠিনতম নির্বাচনের সম্মুখীন হচ্ছেন, যদিও এপ্যাক এবং অন্য আহ, মানে কি বলা যায় ইস্টাবলিশমেন্ট ডেমোক্র্যাটরা গ্র্যাম প্ল্যাটনারের সেই মানে রেপ অ্যালিগেশনটাকে এমনভাবে সামনে নিয়ে এসেছেন যে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। গ্র্যাম প্ল্যাটনার কিন্তু একেবারে হ্যান্ডস ডাউন হি কুড হ্যাভ ডিফিটেড সুজান কলিন্স। এখন নতুন করে ট্রয় জ্যাকসন কে সম্ভবত ডেমোক্রেটিক পার্টি নমিনেট করবে। তাদের এই সপ্তাহের মধ্যেই তাদের ফাইনাল ডিসিশন নিতে হবে। সো সুজান কলিন্সের এই কঠিন ইলেকশনের কারণে হয়তো তিনি কিছুটা ভোট দিতে পারেন, কিন্তু লিসা মার্কাউস্কি, তারপরে র্যান্ড পল এবং আরও যারা আছেন তাদের সো এই বিষয়টা রিপাবলিকান পার্টিকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিল এই রেস্ট অফ দ্য 6 মান্থ, যেই এই সেনেটের টার্ম। 6 মান্থ তো না, আজকে আমরা জুলাই অলমোস্ট মাঝামাঝি চলে আসছি, মানে 4.5 মাসের মতো, 5 মাসের মতো যেই সময়টা, এর মধ্যে যদি ক্রিটিক্যাল ভোটিং হয় তাহলে পরে রিপাবলিকান পার্টি একটু চ্যালেঞ্জের সম্মুখীনই হবেন বলে আমি মনে করি। সো আপনি কি মনে করেন যে দেয়ার হোপ যে যদি আগামী ইলেকশন তো হবে, যেটা লিন্ডসে গ্রাহামের আসন্ন ইলেকশন হবে, আপনার ম্যাককনেল হয়তো আর ইলেকশন করবেন না কোনো শারীরিক যে অবস্থা, এবং আপনি তো মেইনের কথা বললেনই, আপনার সুজানের কথা। সো আপনি কি মনে করেন যে এখানে ডেমোক্রেটদের রিগেইন করার সম্ভাবনা আছে? ডেমোক্রেটরা তো আশা করছে। সো বেসিক্যালি লিন্ডসি গ্র্যাহাম এবং মিচ ম্যাককনেলের আসনে এটা এতই বেশি ডিপ রেড স্টেট যে এখানে এটা ফ্লিপ করার সম্ভাবনা খুবই কম। যদিও কেন্টাকিতে কিন্তু আমরা জানি যে একজন ডেমোক্রেটিক গভর্নর আছেন, এনডি ব্যাশির। তিনি যদি রান করতেন তাহলে পরে হি ইজ ভেরি পপুলার, দ্যাট উড হ্যাভ বিন এ ডিফারেন্ট স্টোরি, কিন্তু তিনি তো এখনও সিটিং গভর্নর, তিনি রান করবেন না। সো এই কারণে কেন্টাকি এবং সাউথ ক্যারোলিনাতে যদিও লিন্ডসি গ্রাহাম এবার খুব মার্জিনালি প্রাইমারিতে জিতেছেন। সো মানে আইডিয়ালি সাউথ ক্যারোলিনাতে আফ্রিকান আমেরিকান পপুলেশন অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে তাদের সাউথ ক্যারোলিনা, জর্জিয়া এবং মিসিসিপি এই স্টেটগুলোতে, জর্জিয়াতে যদিও এটা ওভারকাম করা হয়েছে কিছু, ভোটার রেজিস্ট্রেশন লটা এত কঠিন যে আফ্রিকান আমেরিকান অধিকাংশ আফ্রিকান আমেরিকানরাই ভোটার হতে পারেন না। সো যার কারণে এই মিসিসিপি আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি আফ্রিকান আমেরিকান অধ্যুষিত একটা এলাকা, অথচ সেখানে মিসিসিপিতে আমরা সবসময় দেখেছি যে মানে বিপুলভাবে, মানে একেবারে ইটস নট ইভেন এ কন্টেস্ট যে রিপাবলিকানরা নির্বাচিত হয়। কিন্তু এরপরও আমরা যদি দেখি যে এবার যে 35টা জায়গায় নির্বাচন হচ্ছে, এর মধ্যে রিপাবলিকানদের অবস্থা অনেকগুলা জায়গাতেই ভালো না। যেমন নর্থ ক্যারোলাইনাতে সেনেটর টম টেলেস, তিনি রিটায়ার করেছেন, এবং তিনি রিটায়ার করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টে ভোট দেওয়ার কারণে। হি উড হ্যাভ বিন প্রাইমারি ডেফিনেটলি, ওই আশঙ্কা থেকেই তিনি রিটায়ার করেছেন। এবং আমরা জানি যে কোনো জায়গায় ইনকুম্বেন্টরা একটু একটা অ্যাডভান্টেজ পায়, যদি নতুন কোনো প্রার্থী আসে বরাবরই তারা একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকে। সো দ্যাট বিকামস এ ওপেন সিট প্রিটি মাচ। সো নর্থ ক্যারোলাইনাতে ডেমোক্রেটিক পার্টি থেকে যিনি রান করছেন তিনি হলেন রয় কুপার, 2বারের গভর্নর নর্থ ক্যারোলাইনার, খুবই জনপ্রিয় ব্যক্তি। এবং নর্থ ক্যারোলাইনার ইতিহাসে তিনি প্রতিবারই তার 8 বছরের মধ্যে লাস্ট 6 বছরই তিনি সারপ্লাস বাজেট পেশ করেছেন। এবং আমেরিকার মধ্যে যেই কয়েকটা 4-5টা স্টেটের মধ্যে ব্যালেন্স বাজেট ছিল এবং সারপ্লাস বাজেট ছিল, তার মধ্যে নর্থ ক্যারোলাইনা একটা। যার কারণে নর্থ ক্যারোলাইনার অধিবাসী। সো রয় কুপার মানে খুবই বেশ মানে ব্যাপক মানে লিড নিয়ে এগিয়ে আছেন এখন পর্যন্ত পোলে, যদিও পোলগুলো আমরা ভুল প্রমাণিত হতে দেখেছি। সো এখন পর্যন্ত যেই আমি নর্থ ক্যারোলাইনাতে থাকি, এখানকার যেই আমরা মোমেন্টাম দেখছি, সেখানে মানে আই উইল বি ভেরি সারপ্রাইজড যে এই নর্থ ক্যারোলাইনার সিটটা যদি ফ্লিপ না হয়। আরেকটা প্রশ্ন করতে চাই যুদ্ধ নিয়ে, খুব সংক্ষেপে একটু জানতে চাই যে আপনি জানেন যে যুদ্ধ তো বন্ধ হয়ে গিয়েছিল, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইতিবাচক ভূমিকা যুদ্ধ বন্ধের ব্যাপার, এইটা সর্বত্র মোটামুটি স্বস্তির অবস্থায় নিয়ে আসছিল। এর মধ্যে ইরান কর্তৃক একগুয়েমির যেটা অভিযোগ করা হয়েছে যে তারা আক্রমণ শুরু করলো হঠাৎ করে, তারপরে আপনার মানে মনে হলো যে তারা নিজেরাই যেন যুদ্ধ চাই এরকম একটা অবস্থা তারা সৃষ্টি করলো। এটাকে আপনি কিভাবে দেখছেন?
না, এখানে তো বিষয়গুলা তো খুবই কমপ্লিকেটেড। তো এখানে প্রথম কথা হলো যে এই যুদ্ধে তো আমেরিকার গেইন করার আসলে কিছু নেই। এই এই যুদ্ধে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে আহ, মানে কি বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের নাইভিটির সুযোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়ে ফেলেছেন, এবং এই যুদ্ধে মুখ না, রক্ষার এটা তো জন্য ট্রাম্প ডোনাল্ড নিজেও ট্রাম্প। বলেছেন যে আমাকে মিস ইনফর্ম করা হয়েছে এবং আমাকে যুদ্ধে জড়ানো হয়েছে, এটা উনি তো নিজেই এই এই বলেছেন। এই জায়গাটাতে, তো এটা একটা, মানে আমরা যদি বাংলা ভাষায় ওই একটা শব্দ আছে, মানে এটাকে ইংরেজিতে অনেক সময় বলে যে বিটুইন দ্য রক অ্যান্ড হার্ড প্লেস। বাংলা এটাকে ট্রান্সলেট করলে আমরা বলি মাইন্ড কাচিপা, যে এখান থেকে বের হওয়া খুব কষ্টকর। সো এরকম একটা ফেস সেভিং ডোনাল্ড ট্রাম্প পেয়েছিলেন, কিন্তু সেই এটা মানে আমরা যেটা একটু মিসরিড করি যে সেটা কিন্তু শান্তি চুক্তি ছিল না, সেটা ছিল একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেখানে নেক্সট 60 দিনের মধ্যে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য বসার কথা ছিল। তো সেটা হলো না। সো এখানে এই এই যুদ্ধ বন্ধ হওয়াটা ডোনাল্ড ট্রাম্পের এই মিড টার্ম বৈতরণী পার হওয়ার জন্যই খুব জরুরি। কারণ আমরা দেখেছিলাম যে এই এমওইউটা সাইন হওয়ার সাথে সাথে অলরেডি নিউ ইয়র্কেও কিন্তু তেলের দাম কমে গিয়েছিল। জি। সুতরাং মানে একটা স্বস্তি অবস্থা হয়েছে, এবং যুদ্ধের বাড়ার সাথে সাথে আজকে আপনি দেখেন যে স্টক মার্কেটের একটা বিরাট বড় পতন হয়েছে, যেটা গত সপ্তাহে কিন্তু স্টক মার্কেট ওয়াজ বেটার দেন, মানে দ্য এন্টায়ার, মানে সিন্স জুন থেকে শুরু Right. করে এই মানে বেস্ট উইক ছিল গত সপ্তাহটা। অথচ আজকে একদিনে স্টক মার্কেটের যে পতন, মানে পুরা গত এক সপ্তাহের মানে কি বলা যায় প্রোগ্রেসটাকে ওয়াইপ আউট করে দিল। সো যুদ্ধ যতদিন কন্টিনিউ করবে এখানে তো সবারই ক্ষতি, তবে সবচেয়ে বড় ক্ষতি হবে ডোনাল্ড ট্রাম্পের, রিপাবলিকান পার্টির। আমি যেটা বলছিলাম যে ডেমোক্রেটদের 3টা সিট ফ্লিপ করার যে সম্ভাবনা, সেটা কিন্তু আস্তে আস্তে আরো বেড়ে যাচ্ছে। মেইনে গ্র্যাম প্ল্যাটনারের মানে এই ঘটনার কারণে দিস ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফর ডেমোক্রেটিক পার্টি, কিন্তু আমরা দেখছি যে আবার অন্যদিকে শেলডন ব্রাউন, যিনি গতবার হেরে গিয়েছেন ওহায়োতে, তিনি আবার জেডি ভ্যান্সের ছেড়ে দেওয়া সিটে তিনি রি-ইলেকশনের জন্য চেষ্টা করছেন, এবং হি মাইট উইন দ্যাট এগেন। সো তারপরে আপনার টেক্সাসেও কিন্তু প্যাক্সটন ইজ নট দ্য মোস্ট পপুলার গাই ইভেন অ্যামং রিপাবলিকান পার্টি অ্যাজ ওয়েল। সো সেখানেও টেলরিকোর একটা জনপ্রিয়তা বাড়ছে, যদিও টেক্সাস জি। ফ্লিপ করাটা ইট উড বি এ মনুমেন্টাল টাস্ক, বাট ডেমোক্রেটিক পার্টি কিন্তু আশা করতেই পারে যে তাদের 3টা থেকে 4টা সিট ফ্লিপ করার ফিল করার সম্ভাবনা আছে। জি, থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছে। এবং এই যুদ্ধ বন্ধ যদি না করতে পারে ডোনাল্ড ট্রাম্প, তাহলে পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু খুব বেশি কিছু চিন্তা করে না, যখন দেখবে যে বাজার করতে গিয়ে তাদের বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হচ্ছে, গাড়িতে গ্যাস ভরতে গিয়ে যখন দেখছে যে গ্যাস ভরতে পারছে না, তাদের টাকায় টান পড়ছে, তখন কিন্তু মানুষের ইট ইম্প্যাক্টস দ্য জি, ভোট। right, আমরা right. Thank যতই you. রিপাবলিকান হই না কেন, যতই ডেমোক্রেট হই না কেন, এই জায়গাগুলা মানে একেবারেই পার্সোনাল লেভেল থেকে মানুষ ভোট দেয়। থ্যাংক ইউ সো মাচ। এই থ্যাংক জায়গাগুলো ইউ। ঠিক না করতে পারলে একটা বড় ভরাডুবির সম্ভাবনা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব নাসির আলী খান পল আমাদের সাথে আছেন, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন আপনি আছেন, এবং আমাদের সাথে আছেন জনাব আমিন মেহেদি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পল ভাই, আপনার কাছে জানতে চাই যে সোসাইটির নির্বাচন নিয়ে আপনি অনেক দিন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করছেন। এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য পয়েন্ট? আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করেন সাউন্ড প্লিজ। ইয়েস, জি। এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জি জি শুনতে পাচ্ছি। জি, তো আপনার একটা পয়েন্টের ব্যাপার না এখানে। এখানে ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে যে এই সোসাইটির যে ইলেকশন, আমি একটা কোশ্চেন রেজ করেছি। আপনি সোসাইটির মেম্বার হয়েছেন কবে থেকে? আমি হয়েছি 50 ইয়ার্স, আমি আমেরিকায় 50 ইয়ার্সে আমি মেম্বার। আমি আপনি কি কখনো কোনো পদে ছিলেন, সোসাইটির কোনো দায়িত্বে ছিলেন? বিভিন্ন পদে ছিলাম। আমি 1988-এ আপনার কালচারাল সেক্রেটারি ছিলাম, আচ্ছা। অ্যাক্টিভলি জড়িত ছিলাম। তারপরে পজিশনারি কালচারাল সেক্রেটারি ছিলাম। 2 টার্ম আমি বোর্ড অফ ট্রাস্টিতে ছিলাম। আমি চিফ ইলেকশন কমিশনার ছিলাম। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি ছিলাম, এবং আমি খুব সো আপনার এই যে আপনি যে প্রশ্ন তুলছেন বিতর্কের, মানে আপনার কাছে কোন জিনিসটা মনে হচ্ছে শুড বি অ্যাড্রেস? 2 or 3 থিংস আমি অ্যাড্রেস করব। জি। ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা কেন শুনেন, আপনারা যখন একটা আমব্রেলা সংগঠন ডিক্লেয়ার করবেন, এটা তো
পাবলিক সংগঠন, সর্ববৃহৎ সংগঠন। আমরা মিনি পার্লামেন্ট বলছি না এটাকে, আমরেলা সংগঠন বলছি। এর অ্যাকাউন্ট অন্তত ট্রান্সপারেন্সি থাকা উচিত। এটা যে কেউ বলবে। ট্রান্সপারেন্সি মানে আমরা বলতে চাচ্ছি তারা যেটা অ্যাকাউন্ট করার পর বলে যে আমরা সিপিএস সার্টিফাইড। আসলে আপনি যদি লেখাটা পড়ে দেখেন অ্যাকাউন্টের উপরে, যে সিপিএস আজ প্রায় 20 বছর ধরে সেম সিপিএস সাইন করে আসছে, উনি একটা কথা লেখেন, এটা কিন্তু অডিট না, উনি একটা কথা লেখেন সেখানে যে আমাকে ক্লায়েন্ট যেসব তথ্য সাপ্লাই করেছে, বেসড অন দ্যাট ইনফরমেশন আই এম সার্টিফাইং দিস অডিট। তার মানে কি হলো, উনি ওনার লাইসেন্সটা বাঁচিয়ে ফেললেন, কেন ওনার কোনো দায় নেই। ক্লায়েন্ট যেটা ওনাকে যাই দিয়েছে হিসাব, সেই হিসাব কতখানি স্বচ্ছ আর অস্বচ্ছ ডাজেন্ট কেয়ার, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে আমি এটাকে সার্টিফাই করছি। সো এটা শুভঙ্করের ফাঁকির মতন। এখন আপনি যদি অ্যাকচুয়ালি এত বড় সংগঠন, আপনি যদি অ্যাকচুয়ালি করতে চান, একটা ইন্টারনাল অডিট করতে হবে। হ্যাঁ, ইন্টারনাল অডিট করতে গেলে একটা খরচ আছে। সোসাইটি তো বহু টাকা খরচ করতেছে। সোসাইটির অ্যাকাউন্টে 950,000 ছিল এক সময়, কোনো তো বড় কাজ করেনি, তারা একটা বিল্ডিংও কিনেনি। বিল্ডিংয়ের কেনার ব্যাপার দেখেন, আপনি নিজেও ছিলেন। 50 বছর যখন পূর্তি হলো, সেখানে ডিক্লেয়ার করে বিল্ডিংয়ের জন্য পয়সাও উঠানো হয়েছে, যে আপনারা ডোনেশন দেন। আমরা একটা এত বড়, আমাদের ইলেকশনের ওয়াদা ছিল সেলিম আলীর পরিষদে যে আমরা বিল্ডিং একটা করব একটা, তো তারা টাকাও চেয়েছিল। কিন্তু আমি যেহেতু রিয়েল এস্টেট বিজনেসে থাকি, আমি সেটাকে একটু ইনভেস্টিগেট করতে যাই। আমাদের সফটওয়্যার আছে, আমরা ওনার অ্যাড্রেস থাকলেই ওনারের নাম বের করতে পারি, ইনফরমেশন বের করতে পারি। সেই ওনারকে আমি কল করলাম। ইট হ্যাপেন্স টু বি আই হ্যাড এ ডিল উইথ হিম ওয়ান টাইম, সে আমাকে চিনে। তো আমি বললাম যে তোমার বিল্ডিংটা কি ফর সেল, তুমি কি কন্ট্যাক্টে গেছো নাকি? তো সে আমার বলে, না মিস্টার খান, আমার এই বিল্ডিংয়ে আমি কোনো কন্ট্যাক্ট যাইনি। তারা কন্ট্যাক্টই সাইন করেনি সোসাইটি। আই ক্যান চ্যালেঞ্জ দ্যাট অন দ্য ইয়ার দেয়ার ইজ নো কন্ট্যাক্ট সাইন বাই দ্য সোসাইটি। অথচ তারা ফান্ড রেজ করছে। তা এত বড় এটা তো মানে চিট বলা যায়, তাই না? দিস ইজ আনইথিক্যাল, দিস ইজ নট মোরাল। এত বড় একটা সংগঠনে আছে, এটা তো গেলই। তারপরে এখন ইন্টারনাল অডিট, একটা ইন্টারনাল মানুষ যদি বলে, আপনার যদি কোনো দোষ না থাকে ভাই, একটা আপনি যদি স্বচ্ছ থাকেন, তাহলে আপনি এত বাধা দিবেন কেন একটা ইন্টারনাল অডিট? এত 35,000 আপনারা বুক ফুলায়, এটা ইতিহাস সৃষ্টি করেছে, এত বড় কোনোদিন হয়নি। তো আপনারা ইতিহাস সৃষ্টি করছেন। সো আপনি দাবি জানাচ্ছেন ইন্টারনাল অডিটের, রাইট? অডিট বাই আ থার্ড পার্টি, ওকে, গট ইট। আরেকটা হলো, আমার একটা কোশ্চেন, এই যে 35,000 বললেন ওনারা, এখন চিন্তা করে দেখেন 35,000-এর মধ্যে যদি আপনার, আমাদের তো একটা অভিজ্ঞতা আছে, 10,000-এর বেশি লোক ভোট দিতে আসবে না। যদি বাসে করে ওনারা লোক নিয়ে আসে, 10,000-এর বেশি ভোটার হবে না। তার মানে কি হচ্ছে, 35 - 10, 25,000 লোক যারা ভোটার হয়েছে, তারা নিজেরাও জানে না তারা ভোটার, এবং তারা ভোট করলে আসতে কোনো গ্রাহ্য করে না, গায়েও লাগে না। তার মানে কি দাঁড়াচ্ছে, 25,000 লোক যদি তাদের ভোটটা যদি ডাউন টু দ্য ড্রেন চলে গেল, তাহলে ইট ইকুয়াল টু $500,000। Somehow somebody paid $500,000 from their pocket. So where this money is coming from? যেটা $500,000 যদি ডাউন টু দ্য ড্রেন জেনে শুনেও ফেলে দিতে পারি, মানে এই যে মেম্বারশিপের টাকাটা কোত্থেকে আসে, এটা আপনি জান, এটা স্বচ্ছতা চান আপনি? স্বচ্ছতা ডেফিনেটলি। জি। কার পয়সা আছে? আর তাই আমরা তো ব্যবসা করছি 48 বছর ধরে এই দেশে, বহু বড় বড় ব্যবসায়ী আছে, তাই না? তো আমরা তো এরকম মানে কোনোদিন ইনভেস্ট করবো না। হু আর দ্য ইন্টারেস্টেড পার্সন? কারা এই পয়সাটা ইনভেস্ট করছে? তাদের ইন্টারেস্ট কি? হোয়াট ইজ দেয়ার ইন্টারেস্ট? উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট। জি। আর আরেকটা জিনিস আমি বলি সোসাইটির সম্বন্ধে, যে এই যে সোসাইটির এই যে খেলনা একটা ইলেকশন হচ্ছে, এই যে $20 দিয়ে আপনারা বিবেক কিনে নিচ্ছেন, মানুষ নিজেও জানে না সে ভোটার কিনা, আর তোতা পাখির মতন লাইন ধরে যাচ্ছেন আর প্যানেলে ভোট দিচ্ছেন। একটা প্যানেলে কি সব লোকই যোগ্য আছে? অফকোর্স নেই। সেখানে একজন অ্যাজ ফর এক্সাম্পল ঋণ খেলাপি থাকতে পারে, একটা অসৎ লোক থাকতে পারে, একটা অযোগ্য লোক থাকতে পারে। তো আপনার প্যানেল কেন যাবেন? একটা লোক, 2 প্যানেলেই ভালো মানুষ আছে, 2টা প্যানেলেই ভালো মানুষ থাকবে। আপনার ভালো মানুষদের ভোট দেন, তাহলেই তো যোগ্য নেতৃত্ব আসবে।
তা না তো এইভাবেই কি সোসাইটি চলবে? We ওকে, have- সো আপনি চাচ্ছেন যে প্যানেল সিস্টেম যেন না থাকে, রাইট? না, প্যানেল কেন সিস্টেম? যোগ্যতার ভিত্তিতে আপনি ভোট দিবেন। ওকে, সো আপনি চাচ্ছেন প্যানেল সিস্টেম, মানে প্যানেলে কোনো ভোট হবে না। না, ভোট হলে তো আপনার নেতৃত্ব আসতেছে না তো, আচ্ছা, তাই না? অসৎ লোক, ঋণ খেলাপি, এরা সবাই নির্বাচিত হয়ে যাচ্ছে, এটা আমরা চাই না। দুই ওকে, সো আপনি যে আপনার দাবিগুলোর মধ্যে আছে, একটা হচ্ছে মেম্বারশিপের যে অর্থ, এটা কোথা থেকে আসছে, একটা হচ্ছে অডিট, একটা হচ্ছে যে প্যানেলে নির্বাচন হবে না, এই তো তিনটা, রাইট? একটা আমার সাজেশন, যে এই যে টাকা দিয়ে ভোট করার ট্রেন্ডটা যদি আপনারা কমাতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি নিউ ইয়র্কে বহু চৌখস বাঙালি আছে, যোগ্য নেতৃত্বটা বাইরে হয়ে আসবে। কেমন করে বের আসবে? আপনারা করেন না, অনলি লাইফ টাইম মেম্বার শুড ভোট। লাইফ টাইম যারা মেম্বার হবে তারাই ভোট হবে, কেন 1200 লাইফ মেম্বার আছে এখন, তখন হয়তো বেড়ে 2000 হবে। হোক না 2000 লাইফ মেম্বার, মানে কি, দে আর ডাই হার্ড মেম্বার অফ দ্য বাংলাদেশ সোসাইটি, লেট দেম ভোট। আর অন্যরা এটা যারা তো সংবিধান সংশোধন করতে হবে, এটা করতে হবে, হ্যাঁ। সংবিধান তো কোরআন শরীফ না, দ্যাট ইউ ক্যান চেঞ্জ। আপনি Right. অ্যামেন্ডমেন্ট করতে পারেন। আমেরিকার মতন কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আসছে, বাংলাদেশ সোসাইটির কনস্টিটিউশনে কেন অ্যামেন্ডমেন্ট আসবে না? ওয়াই নট? সো আপনার হচ্ছে মেজর এই কয়েকটা পয়েন্ট, আপনার মেজর পয়েন্ট যেটা আপনি রেজ করছেন। এটাকে যেন একটু স্ট্রেট করা যায়, যোগ্য নেতৃত্ব আসবে। ইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমিন মেহেদী ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার আমাদের পল ভাই যে কথাগুলো বললেন, এ বিষয়ে কি আপনার কোনো কমেন্ট আছে নাকি? আসসালামু আলাইকুম আমরা একাডেমিক ডিসকাশন করছি, আমরা পার্সোনালি যাব না কিন্তু, হ্যাঁ। অফকোর্স জি, আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের নকিম ভাই, পল ভাই, আমাদের ইব্রাহিম ভাই এবং হাসান হাবিব ভাই, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের পল ভাই যে কথাগুলো বললেন, এগুলোর মধ্যে অনেক অসত্য তথ্য, যেটা নাকি উই ডিডন্ট এক্সপেক্ট, ওনার মতো একজন মানুষের কাছ থেকে এরকম অসত্য তথ্যটা আমরা এক্সপেক্ট করি না। যেমন $950 এরকম একটা উনি বললেন যে রেখে গেছেন আগের কমিটি। You'll be surprised. Excuse me. Hello. I didn't talk to when you weren't talking. I didn't আচ্ছা, talk. ওনারটা শেষ করতে দেন, Please তারপরে don't আপনি বললেন। talk. আমার কথাগুলো আপনি আগে শুনেন। আপনি এই মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত আর করবেন ঠিক আছে, না। বলেন। আমি কথা বলবো, শেষ হলে আবার আপনি বলবেন, আবার আপনার জি। পরে যদি আমার কথা বলতে হয় আমি বলবো। প্লিজ রেসপেক্ট দ্য আদার্স, ওকে? থ্যাংক ইউ। আচ্ছা, উনি যে এই তথ্যগুলো দিলেন 950 একটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য উনি দিলেন আপনাদের কাছে। আমি সারপ্রাইজ হয়েছি যখন থেকে জানেন উনার সমর্থিত যে আমাদের পল ভাই তাদের ক্যাম্পেইন করছেন, তাদের সমর্থিত সেই লোকগুলো কি করেছেন জানেন? উনারা ওনার ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। মিথ্যা বলে ডিসকানেক্ট হবেই, আল্লাহর কাছ থেকে ওকে, ডিসকানেক্ট। আপনি এটা পার্সোনাল এটাকে আমরা যাবো না। আচ্ছা, উনি কানেক্টেড হোক, then আর in the একটু meantime আমরা পল ভাই, ইভেন্ট- পল ভাই, আমি একটা জিনিস বলতে চাই। আপনারা এখানে প্রবীণ মানুষ, আরেকজনকে মিথ্যাবাদী বলার দরকার নাই, বলেন যে সত্য হয় নাই। এগুলো তো আমাদের প্রজন্মের। আচ্ছা, ঠিক আছে, আমরা পার্লামেন্টে let's দাঁড়ায় finish. বলবো। আমি ইব্রাহিম ভাই আপনাকে আমি বলছি অসত্য তথ্য দিয়েছেন উনি। আমি প্রথমে ঠিক আছে, কথাটাই ঠিক আছে, বলছি, আপনি জি, জি, আপনি জি। যদি না শুনে থাকেন আবারও আমি বলছি উনি অসত্য তথ্য জি। দিয়েছেন এখানে, যেটা নাকি $950 এমন কোন ফান্ড উনি যদি প্রুফ করতে পারেন যে এখন যারা আছেন তাদেরকে, কিংবা এই আপনারা তিনজন সাংবাদিক আছেন, আমাদের নকিব ভাই একজন অভিজ্ঞ মানুষ আছে, উনি যদি এটা দেখাতে পারেন, আই চ্যালেঞ্জ হিম। ওনাকে আজকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। কারণ আমার জানা মতে ওনারা কি করছে, ওনার সমর্থিত উনি একটা প্যানেলকে আপনার এখানে বসেই তাদেরকে, আমি ওইটা ডিসকাস করলাম না, উনার সমর্থিত সেই প্যানেলটা নির্বাচিত হেরে যাওয়ার পরে ওনারা অভিষেকের দিন ওনারা কবর কিনে ওই টাকাটা যেন আরেকজন যেন ওইটা কোনো কাজে না লাগাতে পারে, সেরকম একটা ব্যবস্থা ওনারা করে গেছেন। আপনারা হয়তো জানেন, উনিও হয়তো জানে। তো ওইটা আজকে না বলে উনি এটা আরেকটা যেটা উনি বললেন যে এই যে আপনার এই ফিটা এই অর্ধেকটা টাকা ড্রেনে যাচ্ছে। উনি যদি একটু পরে এক্সপ্লেন করতেন যে কেমন করে এটা ড্রেনে যাচ্ছে সেটা। আর এই কমিটিটা আমরা বাংলাদেশি আমেরিকান সোসাইটি এর পিছনে আমরা কাজ করে আজকে আমরা 5 বছর ধরে রাস্তায় কাজ করতেছি। আমরা যে সংযোগগুলো করতে পেরেছি, আমরা এটাকে এই সোসাইটিটাকে আমরা পুশ করে উইদাউট এনি বেনিফিট অফ আস। আমরা কোনো পথ নেই কোনো কিছু না, আমরা সারাক্ষণই আমরা যেহেতু কমিউনিটির স্বার্থে কাজ করি, আর এটা হলো মাদার সংগঠন। তো যদি আমরা মাদার সংগঠনটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু
কিন্তু আমাদের অর্জনটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর সেই লক্ষ্যে আমরা কাজ করে সিটি, স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এখন একটু সময় যদি এদেরকে দেওয়া হয়, এরা পুরোপুরি কমিউনিটির চেহারাটা আজকে যেটা আপনি চাচ্ছেন কিংবা পল ভাই চাচ্ছেন সেরকম করা যাবে। সেরকম তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে এই যে মানুষ টাকা দিয়ে হয়ে যাবে, ভোট কিনবে, পদ কিনবে, এগুলো সবটা বন্ধ হয়ে যাবে। এখন আপনার টাকাটা ফেডারেল গভর্নমেন্ট মিলিয়নস অফ ডলার যখন ফেডারেল গভর্নমেন্ট থেকে আসবে গ্র্যান্ট, এটাকে আবার এই আমাদের পল ভাই অপপ্রচার করে যে এটা ওয়েলফেয়ার, এটা এইটা সেটা। অল দ্য কমিউনিটি আমাদের এই বা নিউ ইয়র্ক সিটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটি ছাড়া আর সমস্ত কমিউনিটি গুলো ওদের সব কাজগুলো হয় এই হলো ফেডারেল ফান্ড থেকে ওরা করে। আর আমরা হলো শুধু আমাদের নিজেদের পয়সা আমাদের মধ্যে কারো কিছু টাকা হলে সে গিয়ে পদটা কিনে সেইভাবে সে নিজেকে অ্যাডভান্স করে, নিজেকে একটা পদে বসায়। আর এই সোসাইটিটা এত বছর ধরে চলে আসতেছিল কি এই টাকা পয়সা কিনে দিয়ে ভোট করে একটা পদ নিয়ে চেয়ারের মধ্যে বসা। আর সেইটাকে ভাঙার জন্যই কিন্তু আমরা পিছন থেকে বাংলাদেশি আমেরিকান সোসাইটি, এই বাংলাদেশ সোসাইটির সাথে মিলে আমরা এই কাজটাকে সম্পাদনের রাস্তা নিয়েছি। তো আমরা আশা করব আমাদের সমাজের সমস্ত বিজ্ঞ লোকদের এই সুন্দর কাজটার সাথে সংযুক্ত হওয়া, আর এরকম অপপ্রচার আর বিভিন্ন রকমের প্রোপাগান্ডা এগুলো না ছড়ায় আসুন আমরা ভালো কাজে সবাই শরিক হই, এইটুকুই। আর যদি উনি পারেন কোনো কিছু যদি উনার যা বলতে হয় উনি এখনো বলতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ পল ভাই। এটা শুনেন পল ভাই, একটা জিনিস বলি আপনাকে, পার্সোনাল এটাকে যাবো না আমরা, ইটস এ ভেরি, আপনিও সোসাইটির কল্যাণ চান, ওনারাও সোসাইটির জন্য কাজ করে। কে করলো এখানে? আমাকে তো আপনি একটা স্টেটমেন্টে পুরা মিথ্যাবাদী বানিয়ে দিলেন। ফার্স্ট অফ অল আমি বলি, আমার স্টেটমেন্টটা ভালো করে শুনেন, না শুনলে তার আমি বলেছি বাংলাদেশ সোসাইটির এককালীন সময় 945 ছিল। এটা আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু বলিনি যে আপনার সেলিম আর মোহাম্মদ আলীর সময় 945,000 ছিল। এক সময় এককালীন এটার অ্যাকাউন্টে 900 close to $1 million ছিল। You know that and everybody knows that. এককালীন ছিল। আমার প্রশ্ন হলো সেই 945 থেকে এখন আপনার মাইনাস এসছে, এত বড় একটা হিউজ চাঙ্ক অফ মানি। আমরা তো কোনো বৃহৎ কোনো কাজ করিনি। একটা বলছে কবর কিনছে, যে এটা তো বলছে না, কবর কবে কিনছে, কবে? আমি তো ছিলাম। কবরের টাকার কথা তো আমি বলছি না, কবর কিনছে সেই টাকার কথা আমি বলছি না। আর জাহেদ মিন্টুর কথা আপনি যে বললেন, এই যে জাহেদ মিন্টুর কাছে বাংলাদেশ সোসাইটি কবর কেনার জন্য $250,000 দিয়েছিলেন, কিন্তু সেটা তারা পরে নেয়নি। জাহেদ মিন্টু এটা ফেরত দিয়েছে। এম আই কারেক্ট? জাহেদ মিন্টু এই টাকাটা তারা ফেরত দিয়েছে সোসাইটিকে। সেই 250 ফেরত পাওয়ার পর এই 250 তো কোনো হিসাব নেই। এটা মাইনাস কেমন করে চলে আসলো? যেই 50 বছরের পূর্তিতে একটা পিঁপড়া পর্যন্ত উইদাউট টাকায় ঢুকতে পারেনি। একটা পিঁপড়া, তারা খুব স্ট্রিক্ট ছিল। আর যাই হোক, 50 টাকা করে দিয়েছে। তারপরেও সেখানে স্পন্সর ছিল, তারপরেও আপনারা সেই অনুষ্ঠানটায় মাইনাস চলে গেলেন। অথচ সেম সময়ে তার কিছুদিন আগে এক্স অফিসিও বাংলাদেশ সোসাইটির একটা হোটেল ম্যারিয়েটে তাদের মিলন করেছিলেন, মিলন মেলা। তো সেই মিলন মেলায় তারা মিলন মেলা সাকসেসফুল হোটেল ম্যারিয়েটের মতো জায়গা করে তাদের ফান্ডে $12,000 এক্সট্রা ছিল। তাই আমি বলছি, এটা ম্যানেজমেন্টের ব্যাপার। একজন এক্স অফিসিও 12,000 আপনার এক্সট্রা নিয়ে আসছে, আর বাংলাদেশ সোসাইটির মতন একটা স্ট্রং গেটের মধ্যে টিকিট রেখেও আপনার স্পন্সর নিয়েও মাইনাস কেন গেলেন? সবাই এটা এমন কোনো, ইউ ডোন্ট হ্যাভ টু বি আইনস্টাইন, সাধারণ প্রশ্ন একটা এইসব আমাদের। তো এইসব ব্যাপারে তো স্বচ্ছতা থাকতে হবে। থ্যাংক ইউ। আমাকে একটু যদি বলতে দেন, ওরা শেষ হলে প্লিজ। জি, 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিটে বলেন ভাই, আমার আর সময় কম। জি আচ্ছা, এখন আমার কথা হলো, আমিন মেহেদী যদি সত্যি আপনি বাংলাদেশ সোসাইটিকে শুদ্ধ পথে নিয়ে আসতে চান, আপনাদের পন্থা কি? আমাদের তো এই যে দেখেন, আপনিও জানেন আমরাও জানি, এই যে 20 অনেক লোককে আমি জিজ্ঞেস করেছি, ওরা জানে না যে তারা মেম্বার, আসলে কিন্তু তারা মেম্বার হয়ে আছে লিস্টে, তারা নিজেরা জানে না। তো এটাকে বন্ধ করা, এটা কি অন্যায় বলা যে এই প্রসেসটাকে বন্ধ করে আপনি লাইফ মেম্বারের মধ্যে নিয়ে আসেন? তখন একটা রিয়েল লিডারশিপ বেড়ে আসবে। তখন যে ব্ল্যাক, এই যে মানে ইললিগাল মানিটা যে পোর হচ্ছে বাংলাদেশ সোসাইটির মধ্যে, এটা বন্ধ হয়ে যাবে। তখন লিডারশিপ বের হয়ে আসবে, তখন নেতৃত্ব দেবে রাইট যাদের যোগ্যতা আছে। আমরা ইয়াং জেনারেশন চাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আনিল ভাই কিছু রেসপন্স করবেন?
জি জি জি, আমি যে কথাটাকে ওনাকে বলবো যে উনি এই যে যে বললেন 950,000 এর কথা যে আমাদের পল ভাই বললেন, উনি উনি কিন্তু তখন উনি কিন্তু এই কোশ্চেনটা এর আগের বার ইলেকশনে উনি যাদেরকে সাপোর্ট করতেছিলেন তারাই কিন্তু কার্যকলাপ, এটা যেহেতু উনি বললেন টাইমটা এখনকার না, এই সেলিম আলী পরিষদের না, তো আজকে এই কোশ্চেনটা এখন রেজ করা কতটা যুক্তিযুক্ত আপনাদের সবার কাছে আমি প্রশ্ন রাখলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো কি, এই যে উনি বলতেছেন, আমি কিন্তু বললাম, আপনি সেদিন কিন্তু আমাকে কোশ্চেন করেছিলেন যে $20 দিয়ে কিনে এটাকে বন্ধ করার একটা উদ্যোগ অলরেডি এই বর্তমান সেলিম আলী কমিটি নিয়ে নিছে। কেমনে? অনলাইনে আপনি দেখে থাকবেন, আমি বহুবার দিছি, প্লিজ আপনারা ভোটার হন। এই যে ভোটার হওয়ার জন্য আহ্বান জানানো, অনলাইনে প্রত্যেকেই পারতেন ফ্রি ভোটার হইতে, কিন্তু আপনারা এইরকম ভাবে একটা সিস্টেম করে ফেলছেন যে খুব কমফোর্টেবল, যে অমুকে তো আমার ভোটটা বানিয়েই দিবে। তো এইখান থেকে শুধু বের করে আনার জন্য একটা রাস্তা, সুন্দর রাস্তা হলো ফ্রি। আপনি এই যে তাহের ভাই ইয়ের সাথে কিন্তু আমি একমত, এটা কিন্তু ওইভাবে হবে না, এই শুধু এই লাইভ মেম্বার দেখুন না, আপনি ফ্রি বাংলা, তারা আরো বেশি মেম্বার আমাদের থাকবে তখন ফ্রি মেম্বারশিপ করা গেলে এটাই শুধু একটা ইয়ের এই অপপ্রচার, ইয়েটাকে বন্ধ, এটার জন্য কিন্তু আমাদের বর্তমান কমিটি তাদের মধ্যে আলোচনা হয়েছে, আমার নিজের সাথেও তাদের আলোচনা হয়েছে, আমরাও তাদের আলোচনা করছি, আপনারা এটা করলে কিন্তু বন্ধ করতে পারবেন। তো এই যে অন্যায় অবিচার যেগুলো হচ্ছে সেগুলি সবগুলি কিন্তু বন্ধের একটা উদ্যোগ নেওয়া রয়েছে। তো ভালো কাজে আপনারা তো 50 বছর ধরে, আপনি বললেন আপনি 50 বছর ধরে আপনি এই সোসাইটির সাথে জড়িত, তো আপনারা 50 বছর ধরে এটাকে কোথায় নিয়ে গেছে? আমরা তো মাত্র 5 বছর, আমরা বাংলাদেশি আমেরিকান 2000 থেকে আমরা নামছি, আমরা আজকে রাস্তাঘাট সমস্ত দেখে তারপরে আস্তে আস্তে আমরা এইখানে এস্টাবলিশ হয়েছে, এখন এটাকে ঠিক রাস্তা নেওয়ার জন্য আমরা কাজ করতেছি। সেইখানে আপনাদের উচিত আমাদেরকে সহযোগিতা করা, আর এই ভালো কাজে নিজেরা, আপনার সাথে আমিও একমত, আমরা চাই না এরকম টাকা দিয়ে নেতা হোক, সেটাকে বন্ধ করার যথা উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, আর সেটার জন্যই আমাদের এই প্রয়াস। আমি আশা করব এখন থেকে আপনারা আমাদের সাথে হাঁটতে চাইবেন। আরেকটা যেটা আপনি বললেন সিপিএ রিপোর্টের কথা, আপনি এত গোপন তথ্য কোত্থেকে পান? আমি তো কোনোদিন পাইনি, আমরা জানি না আপনি এগুলো কোত্থেকে, এগুলি যে কতটা সত্য অসত্য এটা ওই সোসাইটির কর্মকর্তারাই বলতে পারবেন, আমি না। আপনি এই যে ইয়ের হিসাবটা, এটাও কিন্তু আমরা জানি না। আপনি এই যে আমরা বাংলাদেশি আমেরিকান সোসাইটি, এভরি সিঙ্গেল, মাই ফ্যামিলি, মাইসেলফ, আমরা সবাই $50 টিকিট কেটে কিন্তু আমরা ওখানে গেছি। আমরা বলিনি যে না আমাদেরকে ফ্রি নাও, কারণ আমরা এগুলো করি, আমরা জানি যখন একটা, আর এই কমিটিটা ওরা শুরু থেকেই বলছে ওদের সমস্ত প্রোগ্রামগুলো এমনি নিজেরা ওই ফান্ডের টাকা খরচ করে করবে না। সো প্লিজ টক উইথ देम এন্ড গেট দ্যাট আমার পয়েন্টটা চলে আসছে আপনার অলরেডি। Don't give the misinformation to the community and don't confuse the people. Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পল ভাই একটা মিনিট সময় দেন। জি, এক মিনিটে বলবেন আপনি, 1 মিনিটে বলে ফেলেন। খালি বলতে চাচ্ছি, 1 মিনিটে বলে ফেলেন, 1 মিনিটে। আমরা ওই ইব্রাহিম ভাইয়ের একটা জরুরি একটা বিষয় আছে, এটা আলাপ করব। ঠিক আছে, আপনি তো বলতেই পারেন। এই যে যখন বললেন যে ফ্রি ভোট করে দেন, তাহলে আপনার ওই জনি যখন চিফ ইলেকশন কমিশনার ছিল তখন আমরা দেখেছি, আপনি রিপোর্ট জানেন, $350,000 খরচ হয়েছে ভোটের জন্য। ওয়ার ইউ গোইং টু গেট দ্যাট মানি যদি আপনি মেম্বারশিপ ফ্রি করে দেন? ওকে, এই জন্যই তো বললাম এই কোশ্চেন তো আপনি তখন করা দরকার ছিল, আজকে কেন করতেছেন? আপনি তো ওনাদেরকে জিজ্ঞেস করা দরকার ছিল, এন্ড ইউ বিন সাপোর্টিং देम, আপনি তো ওনাদেরকে সাপোর্ট করছেন তখন না, আপনি তো ওনাদের ক্যাম্পেইন করছেন এই টাইম টিভিতে বসে, আপনি ক্যাম্পেইন করছেন। হোয়াই ইউ ডিড দ্যাট? আমরা চেষ্টা করছি, আমাদের হয়তো ভয়েস কম ছিল। আমি এইরকম যে অন্যায় করে সেই কমিটিতে তো আমি তাকে কোনোভাবে সাপোর্টই করতে যাব না। আই এম নট। আমাদের এই যে বর্তমান যখন কমিটি আছে, ওনারা আমাদেরকে বাংলাদেশ আমেরিকান, আমরা ওনাদেরকে অনেক চাপের মধ্যে রাখছি, এইরকম কথা আমাদেরকে শুনতে হয়, কিন্তু আমরা নীতি আদর্শের জায়গা থেকে কিন্তু আমরা সরি না। আরেকটা জিনিস বলি, আপনার কথাই বলি, আপনি বলছেন যে পল ভাই সিপিআর এটা কোথায় পেলো? ইটস এ পাবলিক ইনফরমেশন। আপনি দেখেন রুমির যে রিপোর্টটা আছে আপনার ট্রেজারের ফার্স্ট পেজটা দেখেন, সেখানে সিপিআর সাইন করা আছে। এই জন্য তো তারা আপনাকে ওই যে তারা পাবলিক, আপনি বলেন তারা দেয় না, আপনি বলতেছেন তারা দেয় না। তারা কিন্তু $10,000 খরচ করে সবার জন্য প্রিন্ট আউট করে নিয়ে আসছে। কেমনে তারা দেয়নি ওটা আপনি কেন বলতেছেন তাহলে? আবার আমি তো বলছি আছে, কিন্তু সিপিএটা তার লাইসেন্স থেকে বাঁচানোর জন্য একটা ফেক সার্টিফিকেট দেয় যে আমার রেসপন্সিবিলিটি নেই। পল ভাই এটা নিয়ে বিতর্ক না করে, যেহেতু ওনারা রিপোর্ট তৈরি করে, সুতরাং আপনি প্রস্তাব করতে পারেন যে ভাই আপনারা রিপোর্ট তৈরি করেন, থ্যাংক ইউ আপনাদেরকে, বাট আপনারা এটাকে সিপিএর দ্বারা একবারে ফুললি অডিটেড রিপোর্ট রেডি করেন। এইভাবে না, সেটা করতে পারেন, সেটা আপনি চাইতে পারেন, তর্ক করার কিছু নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক কথা আজকে বেরিয়ে আসলো। আমরা আশা করি আমাদের যারা বাংলাদেশি আছেন তাদের অনেকের ভুল
যে যে বুঝাবুঝিটা দূর হবে। ইব্রাহিম চৌধুরী, আপনার কাছে যাই যে রিটায়ারমেন্টের তো আপনার সময় আসছে কিনা আমি জানি না, ইউ লুক ভেরি ইয়াং, এবং পল ভাইও তো ইয়াং, এখানে সব ইয়াংদের সমাবেশ দেখতে পাচ্ছি। সো আপনি রিটায়ারমেন্ট নিয়ে আজকে কি একটা লিখেছেন দেখলাম যে ট্রাম্পের রিটায়ারমেন্ট অনেক সুবিধা দিয়ে দিচ্ছে ট্রাম্প। আপনার তো ট্রাম্পের বাহবা ছাড়া আর কোনো কথাই আমি ওই জন্য আমি আলোচনাই করতে চাচ্ছিলাম না যে এটার মধ্যে এটার মধ্যে নিরপেক্ষতা আদৌ কতটুকু আছে না আছে, এটা আমার কিছু একটা অবজারভেশন আছে। সো তারপর লোভ সামলাতে পারলাম না, নিজেও তো বয়সের দিকে যাচ্ছি। প্রথমত যে ট্রাম্প এমন সব ঘটনা ট্রাম্পের সময় ঘটতেছে যে আপনি এবং এই অনেক ফেক মিডিয়া, আপনারটা ফেক মিডিয়া না, নাহলে তো আমরা আসতাম না, কিন্তু অনেক এই ডেমোক্রেট মিডিয়া এগুলা মানে অস্বীকার করার কোনো উপায় নাই এইটা। কিন্তু আমি যখন আসলাম মানে অনেক সুন্দর সুন্দর আলোচনা হচ্ছিল, ডাক্তার নকিব মানে চমৎকার বলেন, তো উনার পক্ষে যে কি দুশ্চিন্তা ডেমোক্রেটদের নিয়ে, নিরপেক্ষভাবে বলেছেন, উনি তো রিপাবলিকানদের বিরুদ্ধে উনি নিরপেক্ষভাবে ডেমোক্রেট চিন্তাধারায় যখন রিপাবলিকানদের নিয়ে দুশ্চিন্তা দেখা যায়, তখনই বোঝা যায় যে রিপাবলিকান পার্টি দে আর ডুইং দ্য রাইট থিং, তখনই বোঝা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ ডুইং দ্য রাইট থিং। এখন আসেন, আমি ওই আলাপে যাচ্ছি না, নকিব সাহেব যখন না কিন্তু চমৎকার বলেন, এটা ডেমোক্রেট বুদ্ধিজীবীদের একটা চমৎকার গুণ। এটা শুধু মানে এখানে না, সর্বত্র দেখবেন বাংলাদেশেও ওনারা কেউ সুজা হয়ে কেউ কুজা হয়ে মানে এত চমৎকার ভাবে আপনাকে বলবেন, মনে হবে এটা কবিতার ভাষায়, মানে এটা যদি মিথ্যাও হয় মানে একদম শুনবেন আপনি বুর হলো দূর কলো কুকুমনি উঠরে, এইরকম মানে একটা কবিতার ভাষায় ওনারা বলতে পারেন। বাট এনিওয়ে, এই বলার মধ্যে আমার যেটা হচ্ছে, যখন আপনি দেখবেন যে ডেমোক্রেটরা রিপাবলিকান দিয়ে বেশি দুশ্চিন্তা করতেছেন যে এটা ডুবে যাচ্ছে, তখন বুঝবেন এই তো ডুবতেছে না, এটা ঠিকই বাঁচতেছে। আচ্ছা এনিওয়ে, এখন আসি রিটায়ারমেন্টের ব্যাপারে। এখন নাসির খান পল এখানে উপস্থিত। আমেরিকার রিটায়ারমেন্ট শুনে সাধারণ মানুষ, আমরা অনেকেই নিউ ইমিগ্রেন্ট, আমরা এসব ব্যাপারে সতর্ক না। আমাদের এখন অনেকেই আমরা নতুন আসছিলাম যারা মানে অনেকের রিটায়ারমেন্ট হয়ে গেছে, এবং আমি একটু তথ্যটা জানিয়ে রাখি, আমি একদম অফিসিয়ালি রিটায়ার্ড মানুষ, অ্যাজ ওয়েল অ্যাজ পল ভাইও আমি নিশ্চয়ই জানি। এবং এই আমেরিকার রিটায়ারমেন্টটা তিনটা স্তম্ভে দাঁড়ায় আছে। একটা হচ্ছে যে আপনার সোশিয়াল সিকিউরিটি, যেটা এটা আপনার কন্ট্রিবিউশন, আপনার কাজ কি কোন লেভেলে করেছেন, সেইটা আপনি আর্লি রিটায়ারমেন্ট 62 অথবা 67, এই 62 তে নিতে পারবেন আর্লি, অথবা আপনি ফুল রিটায়ারমেন্ট নেবেন 67 এ, এবং সেখানে আপনার সারা জীবনে যে আয় করেছেন ওইটার প্রপোর্শন অনুযায়ী আপনি পাবেন। অন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 401k বিভিন্ন এমপ্লয়ার, কিন্তু এখানে আমাদের ইমিগ্রেন্টদের একটা বিরাট ক্যাচ, আমরা যারা মানে আবু তাহের সাহেব সহ অন্যরা মানে ক্যাশ পয়সা করেন, আপনাদের নিজের এক খাতা, ট্যাক্স রিটার্নের আরেক খাতা, তখন মানে এটা আপনি করেছেন এটা বলি নাই, কিন্তু এটা মানে অনেকেই করেন, আয় রোজগার বেশি কিন্তু ট্যাক্স রিটার্নে দেখা যাবে উনি লেখছেন 25,000, এটার জন্য মেডিকেড পাইবেন, এইটা পাইবেন, কিন্তু এটার ক্যাচ 32 হচ্ছে আপনার যখন ওই বয়সটা 62 হবে 65 হবে, তখন দেখবেন আপনার সারা জীবনের আয়ের যে সোশ্যাল সিকিউরিটি রিটায়ারমেন্ট পাচ্ছেন ওইটা হচ্ছে 500 টাকা থেকে 700 টাকা, এটা দিয়ে তো আপনার চলবে না। আর তৃতীয় যেটা ব্যবস্থা হচ্ছে যে ব্যক্তিগত সঞ্চয়, যেটা পল ভাইরা করতে পেরেছেন, আপনার পার্সোনাল অ্যাসেটটা বৃদ্ধি করা, এটা তো সবার পক্ষে সম্ভব হয় না। এবং আইআরএ, রথ আইআরএ, বিভিন্ন পেনশন স্কিম আছে, এটা পার্সোনালি এটা বিল্ড আপ করতে হয়। সুতরাং এই তিনটা জায়গায় অন্যান্য দেশ, যে সমস্ত পশ্চিমা দেশ যেভাবে তাদের রিটায়ারমেন্টটা করতেছে, এটা আমেরিকার রিটায়ারমেন্ট ব্যবস্থা ভেঙে যাওয়ার অবস্থা। এখন কেউ মানে গড়ে মানুষ 1500 থেকে 2000 টাকা পায়, এটা তাও পায় উচ্চ মানে মধ্যবিত্তের চাকরি করেছেন, ভালো চাকরি করেছেন এই সমস্ত লোকরা, অন্যরা মানে 700-800 টাকা পান, এটা দিয়ে তো আর চলবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেম আপ উইথ এ নিউ আইডিয়া, যেটা অস্ট্রেলিয়া করতেছে। অস্ট্রেলিয়া অনেকটাই বাধ্য করে মানুষকে সঞ্চয় করে তার কর্মজীবনের শুরু থেকে। এই অস্ট্রেলিয়ার প্রসেসটা নিয়ে দ্রুতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেম আপ উইথ এন আইডিয়া, তার মানে তার অর্থনীতিবিদ এবং তাদের পরিকল্পনা যারা করতেছেন এটা নিয়ে দে আর কামিং আপ উইথ পেপার টু রিফর্ম দ্যাট। এই রিফর্মটা করার মধ্য দিয়ে আমেরিকার, শুনেন, আমেরিকার সবচেয়ে মানে আমাদের দেশের সংস্কৃতিতে আসছি যে আমি বড় হলে আমার ছেলে দেখবে, আমার মেয়ে দেখবে। এখানে আপনার যখন বয়স হবে আপনি একা, আপনাকেই আপনার বাকি জীবন ফিউনারেল পর্যন্ত চালাইয়া যেতে হইব। এখানে মানে আমেরিকায় মরাটাও এক্সপেন্সিভ, নিউ ইয়র্কে তো আপনি মরলে $10,000 কম আপনার দাফনও হবে না। সো এই যে টাকা পয়সার ব্যবস্থা করা, এটা আমাদের খুব পরিকল্পিতভাবে রাষ্ট্র আয়োজনে করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ কামিং আপ উইথ আইডিয়া, এবং দ্রুতই আপনাদের কষ্ট হলে এটা নিয়ে প্রশংসা করতে হবে যে এইটা
এই পেনশনের রিফর্মটা ডেমোক্রেটরা করতে পারে নাই। করেছে কে? ইজ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট এভার, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সো স্যালিউট হিম। এবং আমি আজকে মানে ফিফা ওয়ার্ল্ড কাপের ওখানে ছিলাম, সারাদিন কাজ করতেছি, যেভাবে সাজগুজ দেখলাম এখনো ঘোষণা হয় নাই। সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালং উইথ সাম আদার স্টেট হেডস তারা থাকবেন। তো এটা রমরমা অবস্থা আমাদের নেক্সট কয়েকদিন। তো আপনাদের সবাইকে অভিবাদন এবং আসুন আমাদের প্রেসিডেন্টের দীর্ঘ জীবন কামনা করি। দীর্ঘ জীবন কামনা করবো। উনি এইখানে আসবেন কেন? উনি আসলে তো এখানে পুরো একটা হবে, মানে লোকজন যারা স্বাভাবিক দেখার যে ফ্লো বা যে ট্রাফিক ব্যাহত হবে, ওনাকে আসার দরকার কি? উনি তো ঘরে বসে দেখতে পারেন। প্রেসিডেন্ট আসবে এটা নিয়ে আপনার কি শরীর খারাপ করতেছে, মনটা খারাপ হইতেছে যে একটা দেশের মানে জনপ্রিয় প্রেসিডেন্ট সাধারণ মানুষের যে ভোগান্তি, জন্য কি আপনার মন খারাপ হচ্ছে? আমি বলছি সাধারণ মানুষের ভোগান্তির কথা বলছি। আপনি জানেন কোনো ভোগান্তি নাই, সাধারণ মানুষ লাভ টু হ্যাভ देम। ইংল্যান্ডে যখন টেনিস খেলা হয় বলেন তখন রাজা রানী বসে থাকে সেখানে। পল ভাই তো ইদানিং পল ভাইয়ের যে পোস্ট ইদানিং দেখতেছি, তাতে মনে হচ্ছে যে উনি রিপাবলিকান পার্টির প্রতি খুব খেপেছেন। পল ভাই নিশ্চয়ই আপনার কোনো কারণ আছে, অন্যদিন আলোচনা করবো যে ট্রাম্পের উপর আপনার মনে হচ্ছে খুব বিরক্ত আপনি। কোনোদিন না, নেভার, দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট এভার টু বর্ন, গড ব্লেস আমেরিকা। সেদিন তো কি পড়লাম আপনার একটা, দেখুন যে খুব বিরক্ত আপনি। হ্যাঁ আচ্ছা ভাই সারা মাস যে সমস্ত পোস্ট দেয় এটা পড়ে না, ওই কোনটায় মানে ট্রাম্পের বিরুদ্ধে একটা লাইন হয়েছে এটা মনে রাখছে উনি। ধন্যবাদ, আপনি ভালো থাকেন। আমার মেয়ে আসছে, তাকে আমি ফ্লাইট থেকে রিসিভ করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় শেষ হয়ে গেছে। মেহেদী ভাই খুব ইম্পর্টেন্ট কিছু। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের পল ভাই কিন্তু বলছে যে আমরা ট্রাম্পকে ভোট দিব, তাহলে তো অন্তত আমাদের যুদ্ধগুলোই বন্ধ হয়ে যাবে। তো তার একটা ভালো নমুনা আমরা দেখতেছি যে সারা পৃথিবী জুড়েই এখন অশান্তি সৃষ্টি হচ্ছে। এটা আর কি আমাদের 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 ইব্রাহিম ভাইয়ের ভাষায় মহান প্রেসিডেন্ট, আমাদের প্রাণ পল ভাইয়ের ভাষায় আরেকটা অনেক কিছু, কত কিছু। কিন্তু আমরা কি দেখছি, সারা পৃথিবী আমাদেরকে হেট করছে। আমেরিকাকে এখন মানুষ হেট করা শুরু করছে। আমাদের ডিগনিটি, আমাদের সম্মান, আমাদের এই যে ঐতিহ্য সব ভুল লুণ্ঠিত হচ্ছে। তো এটা যদি কোনো সৎ জ্ঞানের সুস্থ মানুষ এটাকে যদি সাপোর্ট করে, তো তাদের আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমি একটা কথা বলি, আপনার আমাদের আমিন মেহেদী সাহেবের একটা যুদ্ধ দেখেই মাথা খারাপ হচ্ছে। কেন উনি তো জানি না কতদিন হলো আমেরিকা এসছেন, কিন্তু আপনার যে নেতা যাকে নিয়ে আপনারা অলমোস্ট পূজা করেন, ওবামা, ডোনাল্ড ট্রাম্প তো একটা কান্ট্রিকে অ্যাটাক করেছে, ওবামা 22টা কান্ট্রিকে অ্যাটাক করেছিল, তখন আপনারা কোনো মুখ করলেন নাই। 20 কান্ট্রি। বাইডেন আপনার 8টা কান্ট্রিকে অ্যাটাক করেছে। ডোনাল্ড ট্রাম্প যেটা করেছে বৃহত্তর স্বার্থে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার বন্ধ করার জন্য। এটা অনেক লম্বা বিতর্ক। শুনেন পল ভাই, থার্ড ওয়ার্ল্ড ওয়ারের শুভ সূচনা আপনার প্রিয় ডোনাল্ড ট্রাম্প করলেন। আরেকটা, এই যে আরেকজনকে আপনারা পূজা করেন। আমি অন্তত কাউকে নীতির বাইরে এসে আমার যত ক্লোজই হোক, আমি কাউকে কোনো সময় অন্ধভাবে সাপোর্ট করি না, যেটা আপনি করেন। আই ডোন্ট ডু দ্যাট, নো ওয়ে। কারণ একজন মানুষের সবগুলো কাজ ভালো হতে পারে, একজন মানুষের সবগুলো কাজ ভালো হতে পারে, তার ভালো মন্দ মিলেই মানুষ, এটা আমি বিশ্বাস করি। আমি সব সময় রাইট হব, এটা কেউ বিশ্বাস করলে সে সম্পূর্ণ রং। থ্যাংক ইউ। মাতামাতি করতেছেন। Thank you so much, Paul ভাই। Thank you. আমিন ভাই, আমার মনে হয় আজকে আর সময় হবে না আমাদের, we have to finish. থ্যাংক ইউ পল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকদিন এই পলিটিক্স নিয়ে আলোচনা করব ডিটেইলস, তখন আমরা দেখব যে কার কোন দিকে প্লাস মাইনাস সব নিয়ে আমরা হিসাব করে দেখব। আজকে আর সময় হবে না। থ্যাংক ইউ আমিন ভাই, আপনাকে অনেক। বাট বাংলাদেশ সোসাইটি নিয়ে যে আলোচনা আপনাদের মধ্যে হয়েছে, আমার মনে হয় অনেক জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের নিজেদের মধ্যেও অনেক জিনিস অস্পষ্ট ছিল, আজকে অনেক জিনিস স্পষ্ট হয়েছে। থ্যাংক ইউ পল ভাই, থ্যাংক ইউ আমিন ভাই, আপনাদের দুজনকে। দর্শক, আজকে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।